বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারীর স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা নিয়ে রাজ টিভির নিয়মিত আয়োজন সুস্বাস্থ্যে নিরাপদে নারী, OGSB, organized by Obstetrical and Gynecological Society of Bangladesh. Scientific partner Square Pharmaceuticals Limited. বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম সংগঠন OGSB, অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ, OGSBর নতুন একটি আয়োজন, যেটি পুরোটাই আমাদের মায়েদেরকে ঘিরে, আমাদের বোনেদেরকে ঘিরে, নারীদেরকে ঘিরে। স্বাস্থ্যে নিরাপদে নারী, OGSB এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে আজ। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে নারীর সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং পাশাপাশি সামাজিক নিরাপত্তা দানে সহায়তা করা। এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই উদ্বোধনী পর্বে আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক, যিনি শিক্ষকের শিক্ষক, জীবন্ত কিংবদন্তি, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ডাক্তার টি.এ. চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট OGSB ও সাফো। আমাদের মাঝে স্পেশাল গেস্ট হিসেবে যুক্ত আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, এডিটর ইন চিফ, ZTV সারা বাংলা .net, সহসভাপতি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন। প্রিয় দর্শক, আমাদের মাঝে আজকের এই ওয়েবিনারে এবং আজকের এই নতুন আয়োজনে প্যানেল এক্সপার্ট হিসেবে যুক্ত আছেন স্বনামধন্য চিকিৎসক বৃন্দ। আমি একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে আছেন অত্যন্ত স্বনামধন্য গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান অধ্যাপক ডক্টর রওশন আরা বেগম, সাবেক প্রেসিডেন্ট OGSB। আমাদের মাঝে যুক্ত আছেন বিশিষ্ট কথা সাহিত্যিক, একজন লেখিকা, ঔপন্যাসিক, বহুগুণে গুণান্বিত আমাদের প্রিয় ম্যাডাম অধ্যাপক ডক্টর সামিনা চৌধুরী, বর্তমান প্রেসিডেন্ট OGSB। আমাদের মাঝে প্যানেল এক্সপার্ট হিসেবে আরো যুক্ত আছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান অধ্যাপক ডক্টর সালেহা বেগম চৌধুরী, মহাসচিব OGSB। প্রিয় দর্শক, পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি ডক্টর বাসুদেব কুমার সাহা সঞ্চালনায়, এবং আজকের এই আয়োজনের সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবং আজকের এই আয়োজনে প্রিয় দর্শক, কথা হবে নারীদের ভাগ্য উন্নয়নের কথা, কথা হবে নারীদের উন্নয়নের কথা, কর্মসংস্থানের কথা, সামাজিক নিরাপত্তার কথা, স্বাস্থ্যের কথা। আপনারাও থাকুন আমাদের সাথে, বেশি বেশি করে আজকের অনুষ্ঠানটি শেয়ার করুন। চলুন দর্শক, চলে যায় আমাদের আজকের অতিথিদের কাছে। স্যার এবং ম্যাডাম, আপনাদের সবাইকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। OGSB কর্তৃক আয়োজিত নতুন ধারার ভিন্ন ডাইমেনশনের একটি টেলিভিশন শো, আর যার নাম হচ্ছে সুস্বাস্থ্যে নিরাপদে নারী, OGSB। আমি শুরুতেই চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্যানেল এক্সপার্ট অধ্যাপক ডক্টর সামিনা চৌধুরী ম্যামের কাছে, প্রেসিডেন্ট OGSB, আপনার স্বাগত বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিজয়ের মাস ডিসেম্বর, এবং এটা আমাদের আনন্দ এবং বেদনার মাস। এই মাসেই আমরা পেয়েছি বিজয়, অর্জন হয়েছে আমাদের বিজয়। আমি প্রথমেই বাংলাদেশের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যিনি না হলে বাংলাদেশ হতো না, তার কথা স্মরণ করছি, এবং সেই সাথে লাখো শহীদ এবং নির্যাতিতা নারী যারা মুক্তিযুদ্ধে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি প্রথমে বলতে চাই যে সুস্বাস্থ্যে নিরাপদে নারী OGSB আজকে একটা প্রথম অনুষ্ঠান যাত্রা শুরু হলো। নাম দিয়েছে OGSBর ইতিকথা, নারী স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা। প্রথমে আমি বলে নিতে চাই OGSBর জন্মকথা। OGSB, অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ, অর্থাৎ এটা একটা বাংলাদেশের স্ত্রীরোগ বিশেষজ্ঞদের একটি প্রতিষ্ঠান, এবং এর জন্মকথা
আপনার শুনে একটা ইতিহাস জানবেন। 1971-এর মহান মুক্তিযুদ্ধে পরপরই বঙ্গবন্ধুর আহ্বানে যখন নির্যাতিতা নারী এবং মাতৃমৃত্যু এত বেশি ছিল যে তখন উনি ডাক দিয়েছেন এদেশের স্ত্রীরোগ বিশেষজ্ঞকে, এবং তারা তখন একসাথে হয়ে 1972 সালে এই প্রতিষ্ঠানটি জন্ম লাভ করে। এবং এই প্রতিষ্ঠানটি, তার মানে এর কিন্তু শুরুই কিন্তু মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট থেকে, এবং সেই নির্যাতিতা নারীদের পাশে দাঁড়ানো, মাতৃমৃত্যু কমানো, এই প্রত্যয় নিয়ে এই আমাদের ওজিএসবির অগ্রযাত্রা শুরু হয়। আজ প্রায় 48 বছর পার হলো। নিরলসভাবে এই প্রতিষ্ঠানটি এদেশের নারীদেরকে নারী স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে এসেছে, এবং আমাদের দেশে মাতৃমৃত্যু কমানো এবং শিশু মৃত্যু কমানোর জন্য এই প্রতিষ্ঠানটির ভূমিকা অনস্বীকার্য। আমরা সেই তখন থেকেই আমাদের যারা পূর্ব সুরীরা যারা ছিলেন তারা কিন্তু আমাদেরকে পথ দেখিয়ে গেছেন কিভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং সেই সময়ে আমরা আমাদের যারা এটাকে প্রতিষ্ঠা করেছিলেন তারা কিভাবে যে সেই নির্যাতিতা নারীদের পাশে দাঁড়িয়েছিলেন এবং সেই যুদ্ধ শিশুদেরকে কিভাবে তাদের ব্যবস্থা করেছিলেন, সেই সেই কথা এখন ইতিহাস। এবং সেই নারীদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে যেভাবে এই প্রতিষ্ঠানে যারা আমরা সদস্য আছি, আমরা তখন থেকেই কিন্তু এই কাজ আমাদের অব্যাহত রেখেছি, এখনো আছে। কিন্তু কথা হলো যে নারী স্বাস্থ্যের উন্নয়নের সাথে সাথে আমাদের এখানে কিন্তু সামাজিক নিরাপত্তার একটা বিরাট দায়বদ্ধতা রয়ে গেছে। সেই হিসাবে আমরা মনে করছি যে আমরা যে মাতৃমৃত্যু শিশু মৃত্যু কমিয়েছি, তার পাশাপাশি যে ভায়োলেন্স যেটা হচ্ছে, নারীদের প্রতি যে সহিংসতা, সেটা ঘরে বাইরে সবখানে, সেটাকেও কিন্তু আমাদেরকে রহিত করতে হবে এবং ভায়োলেন্স ফ্রি বাংলাদেশ করতে হবে। সেখানে আমরা আছি আপনাদের সাথে, আপনারাও আমাদের সাথে থাকবেন। এবং আমি মনে করি যে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একজন নারীর নিরাপত্তা, এটা কিন্তু শারীরিক এবং মানসিক দুইভাবেই তার নিরাপত্তা দরকার। এবং সেই হিসাবে ওজিএসবি কাজ করছে। এবং আমরা যখনই দেখা গেছে যে যে কোনো দুর্যোগ বা মহামারী যেখানেই আমাদের নারীদের উপরে কিন্তু আঘাতটা সবচেয়ে বেশি, তখনই আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে এই কোভিড কালীন সময়ে আমরা কিন্তু আমাদের প্রায় 2200 সদস্য আছে, আমাদের 14টা ব্রাঞ্চ আছে, সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, এবং এদের মাধ্যমে আমরা টেলিমেডিসিন স্বাস্থ্য সেবা আমরা দিয়েছি এবং 3.5 লক্ষাধিক রোগীদেরকে আমরা চিকিৎসা দিতে পেরেছি এবং বিনামূল্যে। এবং আপনারা জেনে খুশি হবেন যে একদম প্রত্যন্ত গ্রামের একজন মাকেও আমরা সেবা দিতে পেরেছি এবং তারা আমাদেরকে তাদের খুশির কথা জানিয়েছেন। আমরাও জানিয়েছি যে আমরাও তোমাদেরকে সেবা দিতে পেরে খুশি হয়েছি। এবং তাদেরকে যে ধরনের আমাদের সেবা যখনই প্রয়োজন হয়েছে, আমাদের সব সদস্যগণ সেটাকে দিয়ে গেছেন এবং আমরা আশা করি এই সেবা অব্যাহত রাখবো। তো আমি যেটা মনে করছি যে আমাদের জন্মকথা সম্বন্ধে এরপরেও হয়তো আরো কেউ কিছু বলবেন, আর এর পরবর্তীতে তোমরা আমাদেরকে যদি অন্য কিছু আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে জানতে চান বলবো সেটা। এবং আমরা আপনার এই সূচনা বক্তব্যের মাধ্যমে জেনে গেলাম যে আসলে ওজিএসবি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম একটি সংগঠন, যেটি স্বাধীনতা পরবর্তী 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং একটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠন, যে সংগঠন নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে আমাদের মায়েদেরকে নিয়ে, যাদের থেকে আসলে এই সারা পৃথিবীর সৃষ্টি। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের প্যানেল এক্সপার্ট অধ্যাপক ডাক্তার সালেহা বেগম চৌধুরী ম্যামের কাছে, যিনি বর্তমান মহাসচিব ওজিএসবি। তিনি জানাবেন এই ওজিএসবির জন্মকথা, ওজিএসবির উদ্দেশ্য, লক্ষ্য এবং কার্যপরিধি নিয়ে তার একটি প্রেজেন্টেশন আমাদেরকে দেখাবেন। আমরা বিনীত প্রার্থনা করছি ম্যাডামকে আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য। ম্যাডাম প্লিজ।
আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই মাসে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। বিশ্বের মানচিত্রে আমাদের মানচিত্রকে প্রতিষ্ঠিত করেছিলাম। লাখো শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই মাসে আপনাদেরকে বিজয়ের লাল সবুজের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি ওজিএসবির পক্ষ থেকে। আমাদের প্রেসিডেন্ট সামিনা আপা আসলে বলেছেন, অত্যন্ত সুন্দর করে প্রাঞ্জল ভাবে বলেছেন আমাদের ওজিএসবির অবস্টেটিক্যাল এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির জন্ম থেকে আমরা আসলে কিভাবে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। তো আমিও তার কিছু কিছু অংশ আমি বলবো। আমরা জানি যে আমাদের ওজিএসবি অবস্টেটিক্যাল এন্ড গাইনোকোলজিক্যাল ওজিএসবি অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্টদের একটা প্রতিষ্ঠান, যেটা 1972 সনে স্থাপিত হয়েছিল, প্রতিষ্ঠা লাভ করেছিল স্বাধীনতার পরেই। আসলে স্বাধীনতার যুদ্ধে নির্যাতিত নারীদের চিকিৎসার আওতায় আনার জন্য। পরবর্তীতে আমরা অনেক অসংখ্য কার্যক্রম হাতে নিয়েছি, যেটা সামিনা আপা বলেছেন। আসলে নারী স্বাস্থ্য, মাতৃ স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, কিশোর কিশোরীর স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং ভায়োলেন্স এগেইনস্ট ওমেন, এইসব নারীদের বিরুদ্ধে সহিংসতা রোধ ইত্যাদি অনেক কিছু তো আমাদের কার্যক্রম আছে এবং আমরা দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে যাচ্ছি। আমরা ভবিষ্যতে আমাদের অনেকগুলো কার্যক্রম আছে। আমরা গভর্নমেন্টের সাথে, আমরা ডেভেলপমেন্ট পার্টনারের সাথে, এনজিও এর সাথে এবং প্রফেশনাল সোসাইটি, সিভিল সোসাইটি সবার সাথে একসাথে কাজ করি আমাদের নারী স্বাস্থ্যের অগ্রগতির জন্য, আমাদের শিশু মৃত্যু কমানোর জন্য, মাতৃমৃত্যু কমানোর জন্য। এবং ওজিএসবির আসলে আমরা যদি দেখি 90-এর দশকে, তখন মাতৃমৃত্যু ছিল প্রতি 1 লক্ষ জীবিত জন্মে প্রায় 500-রও বেশি। আর আজকের মাতৃমৃত্যু আমাদের প্রতি লক্ষে, মানে 1 লাখ, প্রতি 1 লাখ জীবিত জন্মে 172। এবং আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য হলো, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হলো, যেটা আমরা 2030 সালের মধ্যে আমরা মাতৃমৃত্যুকে 70 নামিয়ে নিয়ে আসবো। তো আমরা আসলে আমরা যদি বলি, আমরা প্রথম যখন সেই 90-এর দশকে 500 থেকে উপরে যখন আমাদের মাতৃমৃত্যু ছিল, তখন মানে প্রতি 1 লাখ জীবিত জন্মে, তখন থেকে আমরা আসলে শুরু করি আমরা ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ারের মাধ্যমে, যেটার আসলে ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ার এবং এটাতে আমরা নবজাতকের কেয়ার দুটোই আমরা একসাথে একটা প্রোগ্রাম করি। তখন গভর্নমেন্ট, আমরা প্রথমে অ্যাডভোকেসি প্রোগ্রাম শুরু করি ইউনিসেফের সহায়তা। পরবর্তীতে গভর্নমেন্ট এই প্রোগ্রামটাকে আসলে তাদের প্রোগ্রাম HPSP প্রোগ্রামের সাথে অন্তর্ভুক্ত করে এবং বিভিন্ন এই কার্যক্রমটা চলতে থাকে। অবস্টেটিশিয়ান এবং অ্যানেস্থেসিওলজিস্ট নিয়ে একটা পেয়ার তৈরি করে ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ারটাকে নিশ্চিত করার জন্য সারা দেশে এই প্রোগ্রামটা তখন বিস্তার লাভ করে। এবং পরবর্তীতে আসলে আমাদের এই প্রোগ্রামের জন্য সেই সময় আমরা জানি যে আমাদের PPS, আমরা পোস্টপার্টাম হেমোরেজ, একলামশিয়া, তারপর অবস্ট্রাকটিক লেবার, যেটা আমরা বলি বিলম্বিত প্রসব, সেই সময় আমাদের ফিস্টুলা ছিল অনেক বেশি। তো ওই সময় আমরা এই প্রোগ্রামের মাধ্যমে এগুলোকে উল্লেখযোগ্য হারে আমরা কমিয়ে নিয়ে আসি। আসলে মাতৃমৃত্যু কমাতে এই OGS, অবস্টেটিক এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির অসামান্য অবদান রয়েছে এবং আসলে এর অনেক নিরলস পরিশ্রম রয়েছে। অসংখ্য প্রোগ্রাম আমরা করেছি এবং আমরা যদি বলি এছাড়াও আমরা ভায়োলেন্স এগেইনস্ট ওমেন ফ্রেন্ডলি হসপিটাল এবং ম্যাটারনাল হেলথ, আরবান ম্যাটারনাল হেলথকে আমরা তখন আমাদের কার্যক্রমের মধ্যে নিয়েছি। আমরা আসলে আমার জনমানুষের দোরগোড়ায় আমরা আমাদের সেবাটা পৌঁছানোর চেষ্টা করেছি। অর্থাৎ আমরা রুট লেভেল পর্যন্ত আমরা আমাদের নারী স্বাস্থ্যটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তো আমাদের সেই জায়গায় আমাদের ইনফেকশন প্রিভেনশন থেকে শুরু করেছিল, আমাদের রিপ্রোডাক্টিভ ইনফেকশন এবং HIV-র মতো ইনফেকশন নিয়ে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি।
এছাড়া আমরা কারিকুলাম ডেভেলপমেন্ট করেছি। আসলে আমরা যখন আমাদের ডেভেলপমেন্ট পার্টনারের সাথে আমাদের অনেকগুলো প্রজেক্ট ছিল, আমাদের এই নারী স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, ভায়োলেন্স এগেইনস্ট ওমেন, এরকম অনেকগুলো প্রোগ্রামের সাথে তখন আমাদের ওজিএসবির পক্ষ থেকে আমরা টেকনিক্যাল পার্টনার হিসেবে কাজ করেছি এবং আমরা অনেকগুলো কারিকুলাম ডেভেলপ করেছি ওই সময়। আমাদের এছাড়া আমাদের আছে আমরা গাইডলাইন তৈরি করেছি, প্রোটোকল তৈরি করেছি, আর ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি করেছি, আমরা ট্রেনিং মডিউল তৈরি করেছি, আমরা অসংখ্য প্রশিক্ষণ দিয়েছি। তখন আমাদের এই মুহূর্তে আমাদের কতগুলো প্রজেক্ট এখনো আমাদের হাতে আছে, যেটা আমরা এছাড়াও আমাদের প্রায়োরিটি হিসাবে আমরা ডেলিভারির পরে পরে আমরা ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটাকে, অর্থাৎ মানে যেগুলা অযাচিত প্রেগনেন্সি গুলাকে প্রিভেন্ট করার জন্য আমরা PPIUCD প্রোগ্রামের মতো একটা প্রোগ্রামও হাতে নিয়েছিলাম 2015 সালে, এবং সেটা আমাদের শেষ হয়েছে সম্প্রতি। এখানে আমরা উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছি। এছাড়া আমাদের আছে লেবার রুম প্রোটোকল এবং লেবার রুম সার্ভিসটাকে আসলে আমরা আরো উন্নত করার জন্য, এবং আমরা যেন PPS অর্থাৎ পোস্টপার্টাম হ্যামোরেজ, এক্লাম্পসিয়া, এইসব যেগুলো আসলে প্রধান মৃত্যুর কারণ এই মুহূর্তে, তার এই মৃত্যুগুলোকে যেন আমরা প্রতিরোধ করতে পারি, আমরা ঠিক সময়ে যেন আমার ইমার্জেন্সি সার্ভিসটা আমরা নিশ্চিত করতে পারি, সেই জন্য আমাদের লেবার রুম প্রোটোকলের আওতায় আসলে মেডিকেল কলেজ, উপজেলা, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং উপজেলা লেভেল পর্যন্ত আমরা আসলে এই লেবার রুম প্রোটোকলটাকে প্রতিষ্ঠা করছি এবং অনেকটুকু আমরা করেছি। আমরা সারা দেশকে আমরা এই প্রোগ্রামের আওতায় নিয়ে আসবো। আমাদের এরকম প্রোগ্রাম আছে, আমাদের CSBA, আমাদের SB, এরকম প্রোগ্রাম আছে যেগুলো এখন আমরা এই ট্রেনিং গুলো দিচ্ছি, যাতে আমরা উপজেলা লেভেল পর্যন্ত বা ইউনিয়ন লেভেল পর্যন্ত আমাদের সার্ভিসটাকে আমরা ছড়িয়ে দিতে পারি। এছাড়া অসংখ্য ট্রেনিং করেছি, প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যেগুলো আসলে ইমার্জেন্সি অবস্টেটিক এন্ড নিওনেটাল কেয়ারের উপরে, রিপ্রোডাক্টিভ হেলথ, তারপর সার্ভাইভাল, চাইল্ড সার্ভাইভাল ইন্টারভেনশন, বেসিক ইমার্জেন্সি, কম্প্রিহেনসিভ ইমার্জেন্সি, এগুলো সার্ভিস আমরা সবসময় যুক্ত আছি, টেকনিক্যাল পার্টনার হিসেবে আমরা কাজ করছি, প্রশিক্ষণ দিচ্ছি আমাদের হেলথ কেয়ার প্রোভাইডারদেরকে। ওখানে আমাদের মেডিকেল অফিসার থেকে শুরু করে আমাদের গাইনোকোলজিস্ট থেকে শুরু করে মিডওয়াইফ, নার্স, প্রত্যেকে আওতায় নিয়ে এসেছে এবং ট্রেনিং দিচ্ছি। আমাদের আসলে আমরা ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটাকে প্রতিষ্ঠা করেছি। এছাড়া বলেছি আমি আসলে আমাদের চাইল্ড নিউট্রিশনের উপর কাজ করছি। ফ্যামিলি প্ল্যানিং এর কাউন্সিলিংটাকে আমরা এস্টাবলিশ করার জন্য আসলে আমাদের PPIUD প্রোগ্রামের মাধ্যমে আমরা আসলে কাজটাক তৈরি করেছি এবং সারা দেশে আমরা আসলে গভর্নমেন্টের সাথে এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়ে আমরা কাউন্সিলর নিযুক্তি দেওয়ার জন্য গভর্নমেন্টের কাছে গভর্নমেন্ট এই পর্যন্ত অনেকগুলো নিয়োগ দিয়েছে, এবং এই সার্ভিসটাকে আমরা এই কাউন্সিলিং সার্ভিসটাকে করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া আমাদের সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম আছে, যেটা আমরা ওজিএসবি থেকে আমরা আসলে ইউএনএফপির সহায়তা আমরা চালিয়ে যাচ্ছি, এবং আমরা মিডওয়াইফ, নার্স এবং মেডিকেল অফিসার যারা আসলে ইউনিয়ন লেভেলে হার্ড টু রিচ এরিয়াতে কাজ করে, ওই জায়গা পর্যন্ত যেন আমাদের স্ক্রিনিং প্রোগ্রামটা পৌঁছাতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করছি। এইভাবে অসংখ্য প্রশিক্ষণ আমরা দিচ্ছি। এছাড়া আমাদের রিসার্চ, ওজিএসবি রিসার্চ ওয়ার্কের সাথে প্রথম থেকে সংযুক্ত ছিল, এবং সম্প্রতি আমরা আসলে আমাদের হাসপাতালে একটা রিসার্চ ইউনিট প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছি। আসলে রিসার্চ আমাদের চলছে, কিন্তু আমরা চাই যে আমাদের যেহেতু আমাদের হসপিটালে আসলে ডাটা জেনারেশন অনেক বেশি সহজ, সেই জন্য আমরা চাচ্ছি যে আমাদের গাইনোকোলজিস্টদেরকে প্লাস হলো আমাদের যারা জুনিয়র আছে, যারা ট্রেনিং যারা পোস্ট গ্রাজুয়েশন করছে, তাদেরকে রিসার্চ উৎসাহিত করার জন্য এবং ডাটা জেনারেশন করে সারা দেশের মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, নারী স্বাস্থ্যে আমরা অগ্রগতি আনার জন্য চেষ্টা করছি, এভিডেন্স বেস সার্ভিস প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। আমাদের দুইটা হাসপাতাল আছে, একটা 1995 প্রতিষ্ঠিত হয়, যেখানে আমরা লো কস্ট আসলে সাশ্রয় মূল্যে আমরা চিকিৎসা দিয়ে আসছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আবার শুরু করে আমরা 300 শয্যা বিশিষ্ট আমাদের ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ ইনস্টিটিউট আছে, যেখানে আমরা রুটিন সার্ভিস, ইমার্জেন্সি সার্ভিস, আউটডোর, ইনডোর, রুটিন অপারেশন, স্পেশালাইজড ক্লিনিক ট্রেনিং আমরা চালু রেখেছি, সবসময় সার্ভিস দেওয়া হচ্ছে। এখানেও আমাদের অনেকগুলো সার্ভিস আমরা আসলে বিনামূল্যে দিয়ে থাকি।
আমাদের হ্যাঁ, এরপরে আমাদের এই হসপিটাল, যেটা আমরা ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ ইনস্টিটিউট, যেটা সেটা আসলে আমরা এই হাসপাতালটাকে একটা স্পেশালাইজ হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা আছে আমাদের। কাজ করে যাচ্ছি। আমরা ভবিষ্যতে হয়তো এটাকে স্পেশালাইজ হসপিটাল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। এই জন্য আমাদের প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে, আমরা কাজ করছি, আমাদের অগ্রগতি আছে। আমরা গভর্নমেন্টের সহায়তা বেশি আশা করি। আমরা হয়তো এটা সামনের 2-3 বছরের মধ্যে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমাদের ওজিএসবি প্রতি বছর আমাদের বাংলাদেশ জার্নাল অফ স্ট্যাটিস্টিক্স এন্ড গাইনোকোলজি নামে আমাদের জার্নাল আছে, এবং সেটা বছরে 2 বার আমরা পাবলিশ করি। আমাদের ওজিএসবি নিউজ লেটার আছে, সেটাও বছরে 2 বার পাবলিশ করি। কিন্তু এই বছর আমরা 3টা করছি। করোনার মহামারীতে একটা স্পেশাল মানে হিসাবে ইস্যু হিসাবে আমরা এই বছর আমরা 3টা করছি। আমাদের অলরেডি চলে যাবে, সামনের মাসে চলে যাবে। এছাড়া আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলো ওজিএসবি সবসময় এখানে অ্যাটেন্ড করে থাকে, পার্টিসিপেট করে থাকে, স্পিকার হিসেবে, মডারেটর হিসেবে, প্যানেলিস্ট হিসেবে, চেয়ারপারসন হিসেবে, এবং সবসময় এবং আমাদের দেশে আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলো করে থাকি। ওজিএসবি সবসময় করে থাকে। আমরা সাফো কনফারেন্স করেছি এখানে। আমরা আরসিইউ যে কনফারেন্স, এওজি কনফারেন্স, এগুলোতে আমরা সবসময় প্রতিটি বছরই আমরা খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকি, এবং আমাদের এখানে অনেক রেপুটেশন আছে, এবং তাদের সাথে আমরা অনেক কোলাবোরেটিভ কাজও করে যাচ্ছি। রিসেন্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে আমরা আসলে এই ক্যান্সার, আমরা এই করোনা কালেও কিন্তু আমরা মিডিয়া পার্টনারের সাথে আমরা করেছি, মানে সম্মেলন করেছি অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য। সার্ভাইকাল ব্রেস্ট ক্যান্সারের উপর আমাদের প্রিভেনশন উইক, সেটা আমরা পালন করেছি। এছাড়া আমাদের যারা এফসিপিএস নতুন আমাদের এফসিপিএস গাইনোকোলজিস্ট হয়েছেন, তাদেরকে উৎসাহিত করার জন্য, বা তারা যেন নারী স্বাস্থ্যে নিজেদেরকে নিবেদিত করার একটা উৎসাহ পায় বা প্রেরণা পায়, সেজন্য আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি। এবং আমরা আমরা আসলে 500, আমরা এইবারে ওজিএসবি হাসপাতাল থেকে রংপুর আমরা এরকম 500 ব্ল্যাঙ্কেট দিয়েছি। আমরা এই অনেক মানবিক যে সাহায্য বা সাপোর্ট, যেটা আমরা বলি সহায়তা, সেটা আমরা সেই কাজগুলোর সাথে আমরা যুক্ত থাকি। আমাদের প্রফেশনাল বডির উপর বা আমাদের প্রফেশনের উপর কোনো সময় অনেক সময় যে আমাদের আঘাত আসে বলবো, বা আমাদের হয়, সেরকম ক্ষেত্রে আমরা সবাই একসাথে সম্মিলিতভাবে কাজ করি প্রকৃত সত্যটাকে উদ্ধার করার জন্য। এইভাবে রিসেন্ট বলতে আমরা আসলে এখন আমাদের অনেকগুলো স্বপ্ন আছে। আমাদের হাসপাতালটাকে আসলে আমরা চাচ্ছি আমরা সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে করার জন্য একটা কাঙ্ক্ষিত লক্ষ্য আছে। ইদানিং আমাদের এখানে নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এস্টাবলিশ হয়েছে। নার্সিং, আমরা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স প্রতিষ্ঠা করেছি। আমাদের অ্যাডাল্ট আইসিইউ আমরা চালু করব। আমরা ডেঙ্গুর সময় মহামারীতে আমরা সবসময় সক্রিয় অংশগ্রহণ করতে আমরা গাইডলাইন তৈরি করেছি। আমরা এই সময় বিশেষ করে কোভিড-19 এর সময় আমরা প্রথম থেকে আমরা খুবই সক্রিয় ছিলাম। আমরা অর্থাৎ আমরা কন্ট্রোল রুমের সাথে সংযুক্ত ছিলাম, যাতে আমরা কন্ট্রোল রুম থেকে মানুষকে টেলিমেডিসিন দিতে পারি। পরে 25শে মার্চের পরে থেকে আমরা আসলে সারা দেশে আমাদের গাইনোকোলজিস্ট যারা আছে তারা সবাই, আমাদের সোসাইটির সব মেম্বাররা বলতে গেলে, আমরা টেলিমেডিসিনের সাহায্যে প্রায় সামিনা বলছেন 3.5 লাখের অধিক মানুষকে আমরা টেলিমেডিসিনের আওতায় এনেছি এবং সেবা দিয়েছি। তাছাড়া আমরা এই সময় গাইডলাইন, একটা কম্প্রিহেন্সিভ গাইডলাইন তৈরি করে আমাদের মেম্বারদেরকে আমরা নলেজেবল করেছি, এবং তাদের কিভাবে এই করোনাকালীন মহামারী অতিক্রম করা যায় সেটার জন্য তাদেরকে তাদের জ্ঞান, তাদের স্কিল, এগুলা আমরা আপডেট করার চেষ্টা করেছি। ব্রাঞ্চের সাথে আমরা মিটিং করেছি, মেডিকেল কলেজের সাথে মিটিং করেছি, লোকাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, সবাইকে একসাথে করে আমরা ওজিএসবি পক্ষ থেকে এই করোনা মহামারীকে মোকাবিলা করার সব রকম প্রচেষ্টাই করা হয়েছে, এবং আমরা অনেক ক্ষেত্রে সফল হয়েছি। আমরা বিশেষ করে হেলথ সিস্টেমের যে জায়গাগুলোতে আমাদের সাপোর্ট দেওয়া দরকার,
বা আমাদের আরো বেশি চিন্তা করা দরকার, আরো বেশি নিজেদের ইনভলভ করা দরকার, আরো বেশি পরিবর্তন আনা দরকার, সেই আমরা চিহ্নিত করে সেই জায়গায় আমরা সমাধানের চেষ্টা করেছি এবং গভর্নমেন্টের সাথে, এনজিওদের সাথে, তারপর আমাদের সাথে মিডিয়া পার্টনার সবসময় ছিল। আসলে আমরা সবসময় এই যে মহামারী, করোনার মতো এই মহামারীতে ওজিএসবির আমাদের রসনা আছেন এখানে, যিনি আমাদের সেন্ট্রাল টেকনিক্যাল অ্যাডভাইজার কমিটির একজন সদস্য, শালা ম্যাডাম ছিলেন সাথে, আমাদের সামিনা আপার নেতৃত্বে এবং রসনা আপার নেতৃত্বে আসলে আমরা এই সময় অসংখ্য কাজ করেছি। এবং ভবিষ্যতে এখন অবশ্য আমরা সেকেন্ড ওয়েভের কাছাকাছি মুখোমুখি এসে দাঁড়িয়েছি। ওজিএসবির পক্ষ থেকে কেন আমরা কাজ করব এবং সবসময় কাজ করব। আজকে আরো আমাদের আসলে একটা আনন্দেরও বিষয় এই জন্য যে ওজিএসবির পক্ষ থেকে একটা সুস্বাস্থ্য নিরাপদে নারী, এই ওজিএসবির পক্ষ থেকে আমাদের এই আনুষ্ঠানিকভাবে আজকের এই অনুষ্ঠানটা শুরু হতে যাচ্ছে। এটাকে আমরা ইনশাল্লাহ আমরা এটা চলমান রাখবো, সবসময় আমরা অংশগ্রহণ করবো এটাতে। আমাদের একটা কল সেন্টার খোলারও টেলিমেডিসিনের মাধ্যমে, এবং আমরা যে টেলিমেডিসিন আমরা আসলে মহামারীর সময় এটার একটা আমরা বলবো যে একটা দিগন্ত উন্মোচন হয়েছে, সেটাকে আমরা বাস্তবে ওজিএসবির পক্ষ থেকে বাস্তবে আনার চেষ্টা করেছি। আমরা অ্যাওয়ারনেস মিটিং করে থাকি জনগণকে সচেতন করার জন্য। আমরা জনস্বাস্থ্যকে সম্পর্কে শুধু জনগণ না, আমাদের মেম্বার, মিডিয়া, আমাদের প্রফেশনাল সোসাইটি, সিভিল সোসাইটি, সবাইকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করি, সচেতন করার চেষ্টা করি, যাতে আমরা সবাই একসাথে সম্মিলিতভাবে আমরা যে কোনো সমস্যাকে, মহামারীকে মোকাবিলা করতে পারি এবং নারীর স্বাস্থ্য উন্নয়নে আমাদের যত কার্যক্রম আছে সেগুলোকে আমরা সাফল্যের দুয়ারে যাওয়ার জন্য একসাথে সবসময় চেষ্টা করি এবং স্বপ্ন দেখি এবং আমরা সক্রিয়ভাবে কাজ করি যে ভবিষ্যতে আমরা এই নারী স্বাস্থ্যকে আমরা ইনশাল্লাহ মানুষের রুট লেভেল, সব মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সক্ষম হব। আমাদের এটা অবশ্য না বললেই নয়, আমাদের করোনাকালীন সময়ে আসলে আমাদের ডাক্তারদেরকে, চিকিৎসক এবং চিকিৎসক কর্মীদের সুরক্ষার জন্য আমাদের চিকিৎসকরা তাদের জীবনকে বিপন্ন করে আসলে কাজ করছে, কিন্তু তাদের নিজেদের সুরক্ষা করতে হবে, সুরক্ষা দিতে হবে, কারণ তার নিজেরও ভালো সুস্থ থাকতে হবে, আমাদের সার্ভিস ডেলিভারিটাকে, মানুষের সেবাটাকে অক্ষুণ্ণ রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য, তার পরিবারকেও সুস্থ রাখতে হবে। সেজন্য ওজিএসবির পক্ষ থেকে আমরা এইভাবে যাতে সংক্রমণ রোধ করা যায় চিকিৎসকদের মধ্যে, চিকিৎসা কর্মীদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে যেন এই সংক্রমণ রোধ করা যায়, সেই জন্য আমরা ওজিএসবির পক্ষ থেকে আমরা এই পোস্টারগুলো তৈরি করে আমরা সারা দেশে আমাদের সব মেম্বারদের কাছে আমরা পৌঁছিয়ে দিয়েছি। আমাদের আসলে 2200-এর উপরে মেম্বার আছে সারা দেশে এবং তারা সব জায়গায় তাদের নিজেদের লেভেল থেকে সবসময় কাজ করে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ, সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আরো অনেক কিছু শুনবো আমাদের সাথে প্যানেলিস্ট। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আসলে আমি মানে কি বলবো যে তন্ময় হয়ে শুনছিলাম ওজিএসবি যে ইতিকথা, ওজিএসবি পেছনের যে গল্পগুলো এবং সেই সাথে এই কোভিডকালীন সময়ে যে কার্যক্রমগুলো চালিয়ে গিয়েছে, বিশেষ করে টেলিমেডিসিন সেবা, ভিডিও কনফারেন্সিং, বিভিন্ন ধরনের সায়েন্টিফিক সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স, আসলে এটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবং চিকিৎসক এবং জনগণের মধ্যে একটি মেলবন্ধন রচনা করেছে আসলে ওজিএসবি। এই জন্য ম্যাডাম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রাজ টিভি পরিবারের পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে একটু আসতে চাই আমাদের প্যানেল এক্সপার্ট অধ্যাপক ডাক্তার রওশন আরা বেগম ম্যাডামের কাছে, সাবেক প্রেসিডেন্ট ওজিএসবি। ম্যাডাম, আমরা শুনছিলাম ওজিএসবির বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য। এই একবিংশ শতাব্দীতে দেশ যখন এগিয়ে গিয়েছে, মানুষ যখন মঙ্গল গ্রহে এবং বিভিন্ন গ্রহে বসবাস করার চেষ্টা করছে, প্ল্যানিং করছে, সেখানে আসলে আমরা কতটা ডিজিটাল হয়েছি? আমরা কি এখনো ডিজিটাল ভাবে নিরাপত্তা পেয়েছি? আমাদের মায়েরা, আমাদের নারীরা কতটুকু ডিজিটাল নিরাপত্তা পাচ্ছে? আমরা এখনো দেখছি যে ফেসবুকে বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যমে তাদেরকে উত্তক্ত করা হচ্ছে, ছবি দিয়ে বিকৃত করা হচ্ছে এবং এটি অনেক ক্ষেত্রে দেখা যায় যে মান অভিমানে অনেকে সুইসাইড পর্যন্ত করছে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। এই জায়গাগুলোতে সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে ডিজিটাল নিরাপত্তা কিভাবে রচনা করতে পারে ওজিএসবি, সেই বিষয়ে আপনাদের কোনো ভাবনা এবং সুচিন্তিত মতামত রয়েছে কিনা?
ধন্যবাদ ডাক্তার বাসু। রাজ টিভিকে অসংখ্য ধন্যবাদ যে আজকে ওজিএসবির একটা নতুন একটা ধারা। আমরা তো সবসময় কাজ করছি, কিন্তু আমাদের এত কাজ হয় আমরা কিন্তু মিডিয়াতে খুব বেশি সেগুলো প্রচার আসে না। তো একটা নতুন করে একটা দিগন্ত শুরু হলো যে সুস্বাস্থ্যে নারী, এদেরকে নিয়ে ওজিএসবির যে কার্যক্রম সেগুলো নিয়ে আজ আলোচনা হবে। আমার মনে হয় যে আসলে যে কথাটা বাসু বললো, যে আমাকে বলতে বললো যে আসলে কতটা এই যে আজকের দিনে আমরা আমাদের নারী আসলে কোথায় নিরাপদ। আমরা কিন্তু নারী মানে একটা জিনিস আমি বলছি যে নারী অর্থাৎ কিন্তু যে সে কিন্তু শুধু মাতৃ স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করছি না। একটা মেয়ের জীবনে যদি ভাবি, আমরা কিন্তু জন্মের পরপরই একজন যদি কন্যা সন্তান হয়, তারপর থেকে কিন্তু তার জীবনের একটা গতি শুরু হয়। সেখানে অনেক পরিবারে যখন বাল্য বিবাহ হচ্ছে, তার নিউট্রিশন মেনটেন ঠিক হয় না, তাকে তখনই বিয়ে দেওয়া হচ্ছে। তারপরে বিয়ে হয়ে গেল, বিয়ের পরে যখনই একটা কন্যা শিশু হলো, তার শ্বশুর বাড়ি থেকে আবার চাপ দেওয়া হলো তাকে আবার তাড়াতাড়ি আরেকটা বাচ্চা নেওয়ার জন্য। কাজে তার কিন্তু জীবনের এই যে গতি শুরু হলো, যে গতিতে কিন্তু সে খুব একটা দাঁড়াতে পারে না, তার কিন্তু খুবই কষ্ট হয়। তো এই যে আমি আজকে যে আমাদের কথা বলছি যে আসলে এই যে নারীদের যে কোথায় নিরাপদ, এই জায়গাটাতেই আমরা কিন্তু কাজ করতে যাচ্ছি। যে বা আমরা কিন্তু শুধুমাত্র মাতৃস্বাস্থ্য না, যখন থেকে তার জন্মের পরপর থেকে তাকে যে ওই যে অ্যাডোলেসেন্ট যে হেলথটা, কৈশোরের যে জীবনটা, আমরা কিন্তু সেখানেও কাজ করতে যাচ্ছি। যে কথাটা বললে যে আসলে এই যে হেনস্থা হচ্ছে, আমি সেজন্যই বলছিলাম যে কোথায় নিরাপদ, আমার শিশু কি নিরাপদ, সেখানেও কিন্তু আমরা তার নিরাপত্তা পাচ্ছি না। আমাকে শুনতে পাচ্ছ, দেখা যাচ্ছে? জি ম্যাডাম, জি ম্যাডাম। আচ্ছা, তাহলে সেখানেও কিন্তু সে নিরাপদ না। আজকে আমরা কিন্তু দেখি যে গত এই যে 2020 সনেও আমি দেখলাম একটা পরিসংখ্যানে যে জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত এই পর্যন্ত 889টি ধর্ষণ হয়েছে, তার মধ্যে শিশু হলো 324টি। আমরা চিন্তা করতে পারি এটি? কাজে এই যে নারীর যে আবার সে যে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, সেখানে যে আজকে আমাদের এখানে সৈয়দ ইশতিয়াক সাহেব আছেন, গণমাধ্যমে আছেন, তিনি বলতে পারবেন ভালো করে যে আসলে এই যে মেয়েটা কিভাবে সে একটা মানে সাইবার ক্রাইমের মধ্যে পড়ে যাচ্ছে। আমি গতকাল ছিল একটা ডিজিটাল বাংলাদেশের উৎসব, বড় উৎসব পূর্তি হলো। আমি শুনলাম সেখানে যে প্রায় 11 কোটি মানুষ ডিজিটালের আওতাভুক্ত হয়ে গেছেন, কিন্তু সেখানেও আমার এই মেয়ে কেন নিরাপদ না? সে কেন তাকে কেন হেনস্থা করা হচ্ছে? তাকে এমন করা হচ্ছে যে সে সাইবার ক্রাইমের মধ্যে যে তাকে সেই একেবারেই ইনোসেন্ট একটা মেয়ে, তার সঙ্গে একটা ছবি তুলে তাকে হয়তো এমন মানে তাকে একটা ধমক দেওয়া হলো, তাকে তারপরে তার সঙ্গে ছবি তুলে তারা অশ্লীল কার্যকলাপ প্রকাশ করা হলো। এবং এর মধ্যে আমি দেখলাম যে অনেক মেয়ে সুইসাইড করেছে। তার মধ্যে আমরা দেখলাম যে নিজের থেকে সে সুইসাইড করেছে প্রায় 18 জন, গ্যাং রেপ হয়েছে 49 জন, এই যে এই কিশোরীদের। তো এই যে ধরনের চলছে, কাজেই আমরা শুধু সালেহা যেটা বলে গেল, আমরা কিন্তু অ্যাডোলেসেন্স হেলথ নিয়ে কাজ করছি, রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কাজ করছি, ম্যাটারনাল হেলথ নিয়ে কাজ করছি। আমরা কিন্তু চাই যে জন্মের পরপর থেকে যে মেয়েটি আসলো তাকে যেন আসলে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হয়। এম্পাওয়ারমেন্ট যেটা সবসময় সবাই বলে বেড়াচ্ছে, তো স্লোগানটা এম্পাওয়ারমেন্ট হয়ে শুধু স্লোগান হয় না, তো সেটাকে আসলে কাজে নিয়ে আসা। কাজে যদি আমি ওকে শিশুটাকে তার নিরাপত্তা দিতে হবে। আজকে আমরা যে যুগে এসেছি, এই যে বললেন যে 21 শতাব্দীতেও আমার কিন্তু এখনো শুনতে হচ্ছে শিশু বাড়িতে নিরাপদ না। তাহলে যদি তাই যদি হয়, কোথায় এই মানসিক পরিবর্তনটা হচ্ছে? এই পরিবর্তনের মধ্যে কিন্তু আজকে গণমাধ্যমের একটা বিশাল ভূমিকা রয়েছে। আমরা কাজ করছি ঠিকই, কিন্তু চিন্তা চেতনার পরিবর্তনের মধ্যে কিন্তু তাদেরকে নিয়ে আসতে হবে। কাজে আমি মনে করি যে আমরা এই আমাদের যে মুক্তিযুদ্ধের চিন্তা নিয়ে, মুক্তিযুদ্ধের চিন্তাকে আমরা এখনো ধারণ করি, এগিয়ে যাচ্ছে যে আমরা দেশে যদি নারীর না মুক্তি হয়, নারীর স্বার্থে যদি মুক্তি না হয়, তাহলে কিন্তু এখানে আমরা কোনো কাজে কোনো দেশে এগিয়ে আসতে পারবো না। সেই জন্যই আমার মনে হয় যে আমরা নারী সুস্বাস্থ্যে নারী, নিরাপদে নারী, এই নিরাপত্তা রক্ষার জন্যই আজকে যে ডিজিটালাইজেশন হয়ে গেছে। আমি কালকে জিজ্ঞেস করছিলাম মন্ত্রীকে যে একটি শিশু যখন তার পড়ছে, সে অনলাইনে ক্লাস চলছে কোভিডকালীন সময়ে, সেখানেও কিন্তু সে ক্লাস করার সময় তার টেলিফোনে ওই ইন্টারনেটের মধ্যে একটি পর্নোগ্রাফি চলে আসে। এটা কেন আপনি বন্ধ করতে পারছেন না? তো এই ধরনের আমরা কিন্তু চাচ্ছি যে আমার কন্যাকে যদি ওই কৈশোর অবস্থা তাকে কিন্তু শিক্ষা দেওয়া হোক, তাকে যদি অন্তত রক্ষা করা হোক, তার জীবনকে রক্ষা করা হোক। তো আমরা সেই জন্য কিন্তু সারা বাংলাদেশে অ্যাডোলেসেন্স ক্লিনিকও কিন্তু হয়ে গেছে। আমরা মানে কিশোরীদের জন্য একটা ক্লিনিক তৈরি করেছে, সেখানে যেন তাকে সব কিছু শিক্ষাটা দেওয়া হয়। এবং আমরা স্কুলে কাজ করছি, স্কুলে কিন্তু মেয়েরাও কিন্তু সেখানে কিন্তু তার যেটা স্বাস্থ্যের তৈরি হবে, সেখানে কিন্তু সে খুব ভালোভাবে তৈরি হতে পারছে না। কারণ তার যে হেলথের যে ডেভেলপমেন্ট হয়, সেখানে ওকে পড়ানো হয় তেলে পোকার জীবনী পড়ানো হয়, টিকটিকের জীবনী পড়ানো হয়, কিন্তু মেয়ে মানে নারীর যে স্বাস্থ্যের যে জীবনটা, সেটা সেখানে পড়াতে পারে না। টিচার বলে দেয় বাড়ি থেকে পড়ে নিও তুমি। তা আমরা কিন্তু সেখানে প্রতিবাদ করছি, আপনি পড়াবেন, ওকে শেখান, ও লাইফ সম্পর্কে জানুক। সে কিন্তু আমরা দেখছি যে একটি মেয়ে, সে তার স্যানিটারি ন্যাপকিন যেটা পড়ে যাচ্ছে,
সারাদিন সে সেটাই পড়ে আছে। তার কিন্তু কোনো ভালো কোনো স্কুলে সবচেয়ে বড় যে স্কুলটি সেখানেও ভালো একটা টয়লেট নাই। আমরা কিন্তু সেই সুযোগটা তাকে দিতে পারছি না। সে কিন্তু সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত স্কুল করে বা বেলা 12টা থেকে 4টা পর্যন্ত স্কুল করে। সে তার 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 যে প্রাকৃতিক ব্যাপারগুলো সেগুলো সে সারতে পারে না এবং স্যানিটারি ন্যাপকিনও চেঞ্জ করতে পারে না। এইগুলো নিয়ে আমরা কিন্তু প্রচুর কাজ করছি স্কুলে এবং স্কুলকে বলছি যেমন আগে কিন্তু স্কুলে একজন মেডিকেল একজন থাকতো, ডাক্তার সেখানে থাকতো। এখন কিন্তু সেগুলোও অনেকটা উঠে গেছে। খুব কমই আছে এবং সেগুলো খুব একটা কার্যকর নাই। তা আমরা অ্যাডোলেসেন্স হেলথ নিয়েও কাজ করতে চাচ্ছি। আমরা কিন্তু তারপরে যে আমরা যে চাচ্ছি যেটা মাতৃমৃত্যুর হার যেটা কথা বললো, আমরা ইতিমধ্যে মাতৃমৃত্যু কমানোর জন্য আমরা সারা বাংলাদেশে একটা কথা তুমি জানো নিশ্চয়ই, প্রসূতি ঘরটা কেমন হবে? সারা বাংলাদেশে প্রসূতি ডেলিভারিটা কোথায় হয়? ঘরে যদি হয়, গোয়াল ঘরে না সবচেয়ে খারাপ জায়গাটাতে ডেলিভারি হবে। এবং সারা বাংলাদেশে আমরা একটা পর্যবেক্ষণ করে দেখেছি সবচেয়ে খারাপ জায়গাটাতে কিন্তু তার ডেলিভারিটা হয়ে থাকে। তুমি একজন ডাক্তার সেখানেও দেখেছো যে ঢাকা মেডিকেল কলেজে পর্যন্ত লেবার রুমটা ছিল সবচেয়ে খারাপ। এবং আমরা বলেছি যে এইটাই সবচেয়ে বেস্ট জায়গা করতে হবে যাতে একজন মা নিরাপদে এসে তাকে যেন বায়ো অ্যান্টিনেটাল কেয়ারটাও দেওয়া হয় এবং সে নিরাপদে যেন এসে তার ডেলিভারিটা করাতে পারে। এবং যে দুটি মাতৃমৃত্যু যে দুটি প্রধান কারণ রক্তক্ষরণ এবং খিচুড়ি, এই দুটো কারণে কিন্তু আমরা রোধ করতে পারি, সেটা পারছি না। কাজে সেখানে আমরা বলেছি যে এই লেবার রুমে কিন্তু এই যে তাকে রক্তক্ষরণ হচ্ছে এবং এক্লামশাই হচ্ছে এটাকে যেন প্রতিরোধ করতে পারি। এবং ঘন্টায় 400 ডেলিভারি হয়, 200 হচ্ছে বাড়িতে, 200 হচ্ছে ফ্যাসিলিটিতে, মানে একেবারে উপজেলা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে টারশিয়ারি কেয়ার লেবার পর্যন্ত। কাজে এই জায়গাগুলোকে আমাকে ঠিক করতে হবে। বাড়িতেই রক্তক্ষরণ বেশি হচ্ছে, আমরা কিন্তু বাড়িতেও চাচ্ছি, মাকে বলছে তুমি বাড়িতে না থেকে তুমি ফ্যাসিলিটিতে আসো। ফ্যাসিলিটি আমরা ডেভেলপ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন মিডওয়াইফারি, যারা নাকি ধাত্রীবিদ্যার প্রশিক্ষণ লাভ করে তারা যেন শুধুমাত্র মায়ের সেবাটাই করবেন, তাদেরকে সারা বাংলাদেশে দেওয়ার জন্য চিন্তা করেছেন। এবং আমরা বলছি প্রত্যেকটি সেন্টারে এই লেবার রুমে ইনচার্জ যারা মিডওয়াইফের মেয়েরা হয় তারা যেন সেই মাকে রক্ষা করতে পারে এবং এই যে মাতৃমৃত্যু হচ্ছে এটাকে রোধ করতে পারে। আমাদের কিন্তু এসডিজি টার্গেট আছে আমাদের, যে আমরা কিন্তু সেই টার্গেটে আমাদের 70, যেটা সালিহা বললো একটু আগে, 500 থেকে আমরা আজকে 172-তে এসেছি, আমাদেরকে সেটা 70-এ নামিয়ে আনতে হবে। আমরা কিন্তু একটি মায়ের মৃত্যু চাই না, নীল করে আনতে চাই, কিন্তু সেটি হয়তো সম্ভব নাও হতে পারে, কিন্তু তারপরেও আমরা কাজ করতে চাই সেখানে। এবং এছাড়াও কিন্তু নারীর আর একটা জীবন আছে, সেটা হলো মেনোপজ জীবনটা, প্রৌঢ়ত্বের সময় যে তার জীবনটা, সেখানেও কিন্তু আমরা মেনোপজ সোসাইটি করেছি। এবং এই যে 45-এর পরে আমাদের জীবনের কিন্তু এখন লঞ্জিভিটি বেড়ে গেছে, আমাদের প্রায় 72 বছর পর্যন্ত আমরা বাঁচবো, আমাদের পরিসংখ্যানে দেখা গেছে। কাজে এই যে 45-এর পরে যে জীবনটা শুরু হয়, সেই জীবনটাও যেন ভালো কাজ সে পরিবারকে দিতে পারে, সমাজকে দিতে পারে এবং দেশকে দিতে পারে। সেজন্য কিন্তু আমরা একটা মেনোপজ সোসাইটি করতে চাই, এইসব মাদেরকে যেন সমাজ কাজে লাগাতে পারে, দেশ কাজে লাগাতে পারে। কারণ তাদের কিন্তু যে আমরা এখন কাজ করছি, আমাদের বয়স কিন্তু প্রায় 70 পার হয়ে যাচ্ছে, আমরা কিন্তু সমানে সেই সময় থেকে আমরা কিন্তু কাজ করেই যাচ্ছি এবং বলছি যে আমরা চাই যে আমাদের সামনের যে প্রজন্ম এরা যেন এসে সেই জীবনটাকে নিয়ে খুব ভালোভাবে কাজ করতে পারে। এবং আমরা প্রত্যেকটি সেক্টরে যেন আমরা একেবারে অ্যাডোলেসেন্স থেকে শুরু করে তার রিপ্রোডাক্টিভ লাইফটা ঠিক করতে পারি। আমরা কিন্তু আমাদের যে কোভিডকালীন সময়ে আমাদের একটা স্লোগান ছিল যে এই সময় কেউ বাচ্চা নেবেন না। আমরা কিন্তু প্রচন্ডভাবে চাপ দিয়েছিলাম, একদম গণমাধ্যমে বলেছিলাম, প্রত্যেককে আমরা টেলিমেডিসিনে বলেছি, আমরা এক্সপ্লেন করেছি বাচ্চা, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে প্রায় ইউনিসেফ বলেছে 24 লক্ষ অলরেডি আমাদের নতুন মা আসছেন, কিন্তু আমরা সেটাকে খুব বেশি তখন রোধ করতে পারিনি। তারপরে অবশ্য গভর্নমেন্ট সেটাকে টেক আপ করেছে, আমরাও চেষ্টা করেছি, আমরা আমাদের গণমাধ্যমে বলেছি, আমরা বিভিন্ন জায়গায় আমরা পোস্টার দিয়ে বলেছি। কাজেই আমাদের কিন্তু এই জায়গাটাও তো কাজ করেছি, আমরা কাজ করতে চাই যে আমরা কিন্তু জনসংখ্যা আনওয়ান্টেড বেবি আমরা চাই না, ওয়ান্টেড বেবি তো অবশ্যই যার প্রয়োজন তাকে বাচ্চা নিতেই হবে, সেখানে আমরা কাজ করছি। এখন কোভিডকালীন সময় কিন্তু আমরা যে এই যে আমাদের দেখে হচ্ছে আজকে ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যে আমরা প্রায় জন ডাক্তারকে হারিয়েছি। আমরা ইতিমধ্যে কিন্তু ইনফেকশন প্রিভেনশন প্রত্যেকটা কলেজে কিভাবে ইনফেকশন প্রিভেনশন করা যায়, মানে সেই যাতে ডাক্তার একটা ভালো নিরাপদে, তার সুরক্ষা না হলে তো সে কোনো কাজ করতে পারবে না, তার জীবন যেন সুরক্ষিত হয় সেভাবে যেন কাজ করতে পারে, সেই পর্যায়ে আমরা কাজ করছি। এবং আমরা চাচ্ছি যে মৃত্যুর মিছিল ডাক্তারদের জন্য বাড়ুক, তাহলে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না যে মাতৃস্বাস্থ্যের জন্য কারা কাজ করতে আসবে। অসংখ্য ধন্যবাদ বাসুদেব যে আজকে সুস্বাস্থ্যের নিরাপদ নারীর জন্য আমাদেরকে এনেছে এখানে। আমরা অবশ্যই এই কথাগুলো যেন তোমাদের মুখ থেকে বেশি করে আসে সেটাই আমরা চাইবো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আসলে নামের মধ্যেই আমাদের অন্তর্নিহিত তাৎপর্য লুকিয়ে রয়েছে, আর সেটি হচ্ছে সুস্বাস্থ্যে নিরাপদে নারী। নারীর সুস্বাস্থ্য যেমন প্রয়োজন, ঠিক তেমনি তার নিরাপত্তা প্রয়োজন, তবেই আসলে একটি পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা বিনির্মাণ হবে বলে আমরা প্রত্যাশা করছি। এবং এই মহৎ উদ্যোগে ওজিএসবি এগিয়ে এসেছে বলে ওজিএসবি আসলে
একটি বড় ধন্যবাদ পাওয়ার যোগ্য রাখে এবং প্রশংসার দাবিদার। আমরা এই পর্যায়ে আসতে চাই আমাদের আজকের স্পেশাল গেস্ট, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, যিনি এডিটর ইন চিফ জিটিভি এবং সারা বাংলা .net, সহসভাপতি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন। রেজা ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই সুস্বাস্থ্যে নিরাপদে নারী ও জিএসবির উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করার জন্য। এবং সেই সাথে আমরাও শুনতে চাই আপনার মুখের কথা, কারণ আপনি নিজে একজন গণমাধ্যম ব্যক্তিত্ব। বিভিন্ন সময় আপনার সুচিন্তিত মতামত অনেক কাজে আসে আমাদের, এবং সেই সাথে প্রচারণায় একটি অগ্রণী ভূমিকা আপনি সবসময় রাখেন। তো একটি প্রশ্ন ছিল আপনার কাছে, যে আমরা যখন দেখছি যে নারীরা এগিয়ে যাচ্ছে বিভিন্ন কাজে কর্মে, রাষ্ট্র ব্যবস্থাপনা, আমরা যদি আমাদের প্রধান মন্ত্রীর কথা চিন্তা করি, তিনি একজন নারী, আমাদের স্পিকার একজন নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, এবং নারীদের কিন্তু সব জায়গায় এখন একটি গৌরবোজ্জ্বল পদচারণা রয়েছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যখন একটি উন্নয়নের একটি মাইল ফলক সৃষ্টি হতে যাচ্ছে দেশ, ঠিক তখন দেখা যাচ্ছে একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদেরকে পিছিয়ে রাখার একটি ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা বিভিন্নভাবে অপব্যাখ্যা দিচ্ছেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, যিনি নারী জাগরণের একজন অগ্রদূত, তাকেও অপমানিত করছেন। তো সেই জায়গাগুলোতে গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে আপনার কি মতামত রয়েছে, এবং এটি প্রতিকার এবং প্রতিরোধ করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আপনি মনে করছেন? ধন্যবাদ রাজ, আপনাকে, রাজ টিভিকে এবং বাসুদেব আপনাকে। এবং আমি তো খুবই লজ্জাবোধ করছি, এখানে তিনজন অত্যন্ত স্বনামখ্যাত চিকিৎসক আছেন, প্রফেসর টি চৌধুরী স্যার আছেন, তাদের মাঝখানে আমি নিতান্তই সাধারণ একজন মানুষ, অন্তত এই বিষয়ের উপরে। আমি কথাগুলো শুনছিলাম, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি ওজেএসপিকে ধন্যবাদ জানাই যে তারা যে ধরনের কর্মকাণ্ড নারীদের জন্য, যে ধরনের সুবিধা তাদের ক্ষেত্রে নিয়ে এসছে। কিন্তু যে প্রশ্নের অবতারণা আপনি করেছেন সেইটি দেখেন, আমার কাছে গত কিছুদিন ধরেই আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা বোধহয় অত্যন্ত পিছিয়ে পড়া সমাজে বাস করছি, এবং এখানে প্রতিটা স্তরে নারীকে সংগ্রাম করে করে এগোতে হচ্ছে কিন্তু, এবং সেই সংগ্রামটা কিন্তু নারীর একার এরকম একটা অবস্থায় দাঁড়িয়েছে, অথচ তা হওয়ার কথা নয়। যেটি প্রয়োজন ছিল সেটা হলো যে আমাদের এখানে আমরা যেটা দেখি, একদিক হলো নারীর স্বাস্থ্যগত সমস্যার কথা তো আমরা জানি, কিন্তু একই সাথে আমরা যেটা দেখতে পাই সেটা হলো নারীর প্রতি যে ভায়োলেন্সের কথাটা, যেটা প্রথমেই আমাদের প্রধান বক্তা বলছিলেন, এসিড ছুঁড়ে মারা, চাপাতে দিয়ে কোপানো, মেরে হাত পা ভেঙে দেওয়ার ঘটনা, পুড়িয়ে মারা, এমনকি ধর্ষণ তো একটা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই সবকিছুর ক্ষেত্রে দুটো জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। একটা হলো পুরুষ নিজেকে বিপন্ন ভাবতে শুরু করেছে, কারণ পুরুষ তার যে অগ্রযাত্রা সেটি আর শুধুমাত্র চাপ দিয়ে, পুরুষতন্ত্র দিয়ে আর এগোতে পারছে না। নারী এগিয়ে এসছে, নারী শিক্ষায় দীক্ষায় আপনি দেখবেন যে তারা অনেক বেশি সামনের সারিতে এখন, রাজনীতিতে, প্রশাসনে। আমি দেখি আমাদের সাংবাদিকতা মেয়েরা অনেক ভালো করছে, নারীরা তো অন্যান্য করতে ভালো করছে। আজকে নারীরা পৃথিবী জয় করছে, আমাদের নারীরা, বাংলাদেশের মেয়েরা পাহাড় জয় করছে, এমনকি তারা বড় বড় ধরনের রিস্কি ঝুঁকিপূর্ণ কাজগুলো করছে। সেই যে পুরুষ তাদেরকে এই ক্ষেত্রে তাদেরকে মনে করছে যে আবার বোধহয় নারীকে গৃহবন্দী করতে হবে, এই কারণে বিকল্প পন্থা কি? বিকল্প হলো তার উপরে ঝাঁপিয়ে পড়া, তাকে ধর্ষণ করা। এবং ধর্ষণ হলো সমাজে প্রচলিত বৃহত্তর অন্যায়ের একটা প্রকাশ। সমাজের নানা ধরনের অন্যায়কে আমরা নানা সময় মেনে নিয়েছি, সংসারের বাইরে, অফিসে নারীর প্রতি যে ক্ষুদ্র ক্ষুদ্র হেনস্থাগুলো হয় সেগুলোকে আমরা মেনে নিতে 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 একটা পর্যায়ে করে একটা বৃহত্তর অন্যায়ের নাম হলো ধর্ষণ, সেটা হতে থাকে। আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো প্রথমে যদি আমরা ঠিক করতে চাই, আমাদেরকে কয়েকটা বিষয় ঠিক করতে হবে যে বাংলাদেশের সমাজটা আসলে কিভাবে চলবে। আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম একটি উদার অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ পাওয়ার জন্য। তাহলে প্রথমেই আমাদেরকে কিন্তু একটু উদারতার জায়গায় ফিরতে হবে। আমরা যেন নারী এগিয়ে যাক, সংখ্যালঘু মানুষ এগিয়ে যাক, অথবা কোনো পুরুষ, ক্ষমতাহীন পুরুষ যার আর্থিক সামর্থ্য নাই সে এগিয়ে যাক, তাকে যেন দমিয়ে রাখার চেষ্টাটা না হয়, সমাজ যেন ন্যায্যতার জায়গাটা তৈরি করে। দ্বিতীয় হলো একটা অসাম্প্রদায়িক সমাজ। অসাম্প্রদায়িকতা থেকেই কিন্তু আমি বলবো নারীর প্রতি সহানুভূতি, ভালোবাসা সৃষ্টি হয়। সাম্প্রদায়িক মানুষ কখনো নারীর প্রগতি বিশ্বাস করতে পারে না। সুতরাং আমাকে কিন্তু অসাম্প্রদায়িক সমাজ করতে হবে। এবং তিন হলো যে স্তরের মানুষই তিনি হন না কেন, পুরুষ হোক, নারী হোক, ধনী হোক, দরিদ্র হোক, আমরা যে কথাটা 71-এ বলেছিলাম যে একটা মানবিক মর্যাদার বাংলাদেশ, তাহলে সমাজে মানবিক মর্যাদাটা স্থির করা। এবং এখানে পরিবার একটা বড় প্রতিষ্ঠান। আমাদের সংসারে আমরা ছেলেদেরকে
নানাভাবে উস্কে দেওয়ার চেষ্টা করি, তাদেরকে নানাভাবে স্পয়েল করার চেষ্টা করি, এবং তাদেরকে আমরা কখনো বলি না যে তুমি ভালো হও, বরং আমি আমার কন্যাকে বলার চেষ্টা করি তুমি একটু মাথায় ঘোমটা দিয়ে বাইরে যাও, তুমি বাইরে কম যাবা, তুমি বাইরে কম খেলতে যাবা, তোমার এত পড়ার প্রয়োজন নাই। অর্থাৎ আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাটা উল্টো করছে, পরিবার থেকে অন্যান্য স্তর পর্যন্ত। আমি ছেলেকে ভালো হতে বলছি না, কিন্তু মেয়েকে গুটিয়ে নিতে বলছি। এই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, স্কুল কলেজ প্রত্যেক স্তরে এই ন্যায্যতার শিক্ষা, এই অন্য মানুষকে ভালোবাসবার শিক্ষা, নারী পুরুষ এর ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে দেখবার শিক্ষাটা আমাদের দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের কারিকুলামে, আমাদের আচরণে, আমাদের সর্বত্র, এমনকি রাজনীতিতে। আজকে দেখেন, আজকে আমাদের প্রধানমন্ত্রী নারী, আমাদের স্পিকার নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, বড় দলের প্রধান নারী। আজকে নারীরা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হচ্ছেন, সচিব হচ্ছেন, পাইলট হচ্ছেন, বড় বড় অধ্যাপিকা হচ্ছেন। কিন্তু তারপরেও রাজনীতির দিকে যদি তাকান তাহলে দেখবেন যে আমাদের নারীরা সেখানে কিন্তু ইন জেনারেল বড় নেতৃত্বে আসতে পারছে না, তাদেরকে আসার ক্ষেত্রে নানা ধরনের বাধা দেওয়া হচ্ছে। আমি মনে করি যে প্রত্যেকটা দলের কাউন্সিল অধিবেশনে নতুন করে চিন্তা ভাবনা করা দরকার। ইলেকশন কমিশনের একটা রুল ছিল 33% অফ দি লিডারশিপ শুড বি উমেন। দেখেন তারা এটা এই ক্রাইটেরিয়া তারা ফুলফিল করে নাই, কোনো দলই করে নাই, বরং তারা এখন বলছে এই ক্লজটা ইলেকশন কমিশনের ম্যান্ডেটরি যে ক্লজ ছিল এটিকে উঠিয়ে দিতে হবে। তার অর্থ হলো তারা নারীদের শাসন চায় না, নারীদের নেতৃত্ব চায় না, নারীদের অগ্রগতি চায় না। আমি বলবো যে বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, কয়েক বছর আগে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছিলেন, তিনি বলেছিলেন বাংলাদেশ যে আজকে এত প্রবৃদ্ধি অর্জন করছে, বাংলাদেশ যে এত মাথাপিছু আয় অর্জন করছে, এর পিছনে সরাসরি অবদান হলো নারীদের। নারীরা ঘর থেকে বেরিয়ে এসে কাজে হাত দিয়েছে বলেই আজকে আমাদের মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি বেড়েছে, সমাজ প্রগতির পথে হাঁটছে। সুতরাং নারীদেরকে নিরাপত্তা দিতে হবে, তার স্বাস্থ্য সুরক্ষা দিতে হবে, তাকে সুশিক্ষা দিতে হবে, তার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, এবং সমাজের ন্যায্যতার একটি সমাজ যদি আমরা চাই তাহলে সর্বক্ষেত্রে ন্যায্য আচরণ করতে হবে, এবং সেটা রাজনীতি দিয়ে শুরু হতে হবে, এবং পরিবার একটি বড় প্রতিষ্ঠান, পরিবারে তো অবশ্যই, এবং অন্যান্য স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি কর্মক্ষেত্রে। আমাদের অফিসগুলোতে দেখেন সরকার 6 মাসের ম্যাটারনিটি লিভ দিয়েছে, বেশিরভাগ অফিস সেটা পালন করে না, এবং এটা করে না শুধু তাই না, নারীর কর্মী নিয়োগ করতে চায় না যে 2 বছর তাদেরকে 1টা বছর 2টা সন্তানের জন্য দিতে হবে। অথচ আপনি জেনে অবাক হবেন, ছেলেরা অফিসের চাইতে মেয়েরা বেশি অফিস করছে, তাদের অ্যাটেন্ডেন্স অনেক বেশি। মেয়েরা 6 মাসের ছুটি নিলে অনেক কথা বলা হয় আমাদের অফিসগুলোতে, কিন্তু ছেলেরা সারাদিন সিগারেট খেতে কয়বার বাইরে যায় সেই অঙ্কটা কিন্তু, সেই সময় ঘন্টাটা কিন্তু খেয়াল করা হয় না। আমার মনে হয় যে প্রত্যেকের জায়গা থেকে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য দূর করতে হবে, নারী পুরুষ সবাইকে মানুষ হিসেবে মর্যাদা দিতে হবে, নারীকে একটু বেশি দিতে হবে। আমাদের শহর ব্যবস্থাপনার দিকে দেখেন, আপনি অনেকগুলো কথা বলছিলেন আপারা, এই শহরে একটা প্রেগনেন্ট লেডি, তার যাওয়ার জায়গা আছে কোথাও? সে রাস্তাঘাট কাটা, এখানে খানা খন্দকে ভরা, একটা নারী কিভাবে চলাফেরা করতে পারে তার অসুস্থ শরীর নিয়ে? কখনো কি আমরা এটা ভেবেছি? এই শহরটাকে একটা জঞ্জাল বানিয়ে রেখেছে। এই শহরটা নারী বান্ধব শহর নয়, এই সমাজটা নারী বান্ধব নয়, এই রাজনীতি নারী বান্ধব নয়, সাংবাদিকতা নারী বান্ধব নয়। আমাদের প্রত্যেকে যার যার জায়গায় পরিবর্তন আসলেই সমাজটা মানুষ বান্ধব হয়ে উঠবে, সেটাই আমি বিশ্বাস করি। আজকের আয়োজনে আমাকে থাকবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে যদি ক্ষমা করেন, আমি আরেকটা সেমিনারে ঢুকবো, তো আপনাদেরকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু আপনি আপনার অন্য একটি সেমিনার আপনাকে যুক্ত হতে হবে, সেক্ষেত্রে একটি বিষয় একটু জানিয়ে রাখি যে ওজিএসবি সুস্বাস্থ্যে নিরাপদে নারী, এরকম একটি চমৎকার আয়োজন। এটি আসলে সিরিজ প্রোগ্রাম, প্রতি রবিবারই অনুষ্ঠিত হবে। এর পরবর্তীতে হয়তোবা বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে আলোচনা হবে, এবং সাথে সামাজিক নিরাপত্তার বিষয়টি তো থাকবেই। তো এটিকে আরো কিভাবে আমরা প্রচার প্রচারণায় নিয়ে আসতে পারি, সেখানে গণমাধ্যম কিভাবে ভূমিকা রাখতে পারে একটু যদি বলে রাখেন, এবং ওজিএসবির সাথে আপনার সোসাইটি, অর্থাৎ আপনি যে সোসাইটি সহসভাপতি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন, কিভাবে কাজ করতে পারে ওজিএসবির সাথে একটু যদি আমাদেরকে জানিয়ে রাখেন। ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে গণমাধ্যম করছে, কিন্তু গণমাধ্যমের আরেকটু প্রোঅ্যাক্টিভ রোল হওয়া প্রয়োজন। এবং আমি আমার জায়গা থেকে বলতে পারি, আমি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট, আমি ওখানে তো করবোই, তবে আমি বাংলাদেশ এডিটর্স গিল্ডেরও কিন্তু নির্বাহী কমিটির সদস্য। আমি এডিটর্স গিল্ডে প্রসঙ্গটা তুলবো, এবং আমরা চেষ্টা করব একদিন ওজিএসপির সাথে আমরা একটা
কিছু করতে পারি কিনা, এবং আপনি আছেন বাসুদেব আমাদের সাথে, আপনাকে সাথে নিয়ে আমরা আমাদের টক শোতে, আমাদের রিপোর্টিং এ আরো কিভাবে এই বিষয়গুলো তুলে আনা যায় আপনার সাথে বসে নিশ্চয়ই আমরা পরিকল্পনা করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ রেজা ভাই। শাহিদ ইশতিয়াক রেজা, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এত সুন্দর করে আমাদেরকে একসাথে নিয়ে কাজ করতে আগ্রহী, এবং আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমার মনে হয় যে আমরা একসাথে কাজ করলে, যেটা আপনারও স্বপ্ন, যে আমরা এখানে নারী বান্ধব পরিবার এবং নারী বান্ধব সমাজ একটা গড়ে তুলতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন অন বিহাফ অফ স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড মিস্টার মাহমুদুর রহমান ভুইয়া, জেনারেল ম্যানেজার সেলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমরা মাহমুদুর রহমান ভাইকে স্বাগত জানাচ্ছি। মূলত স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওজিএসবি এবং রাষ্ট্রীয় মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতার মাধ্যমেই এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। আমরা মাহমুদুর রহমান ভাইয়ের কথা শুনবো, তবে তার আগে মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমি চলে যেতে চাই আমাদের প্যানেল এক্সপার্ট অধ্যাপক ডক্টর সামিনা চৌধুরী ম্যামের কাছে। ম্যাডাম, যেমনটি আমরা শুনছিলাম আলোচনা থেকে যে রন্ধ্রে রন্ধ্রে যখন উন্নয়নের একটি অগ্রযাত্রা, আবার রন্ধ্রে রন্ধ্রে কিন্তু বঞ্চনার কথা। আমরা কিন্তু একটি স্রোতের মতন চলছি, একদিকে আগানোর চেষ্টা আর একদিকে পেছানোর চেষ্টা। এই যে এবং আগানো পেছানো এর মাঝখানে যারা কাজ করছে তাদের নিয়ে আপনার ভাবনাটা কি? যেহেতু আপনি একজন সুলেখিকা, আপনার 4টি বই আমি ইতিমধ্যে অনেকাংশ পড়েছি, আমি দেখেছি যে আপনি নারীদেরকে নিয়ে কত ভাবছেন, কত কিছু চিন্তা করছেন, আপনার স্বপ্ন রয়েছে। তো আমরা কিন্তু এই যুগে এসেও দেখি যে গণ পরিবহনে নারীরা কিন্তু বঞ্চনার শিকার হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে ইফটিজিং করা হচ্ছে, তাদেরকে সোশ্যালি হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তারা। তো এই জায়গাগুলোতে স্বাস্থ্যের পাশাপাশি নিরাপত্তার দিকগুলো আপনি আপনার লেখনীর মাধ্যমে কিভাবে সম্প্রচার করতে চান বা প্রচার করতে চান, পাশাপাশি আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে? চমৎকার একটা প্রশ্ন, এবং এই প্রশ্ন কিন্তু সবার, যে বাংলাদেশ নারী বান্ধব কবে হবে, যেটা নিয়ে রেজা সাহেব একটু বলে গেছেন। এবং আমরা যেটা মনে করছি যে এখানে প্রথম যে জায়গাটা, বেসিক জায়গা যেটা, সেটা হলো আমাদের নারীদের প্রতি আমাদের সম্মান বোধটা বাড়াতে হবে। আমরা মাকে সম্মান করি, এদেশের মানুষ কিন্তু, ছেলেরা কিন্তু মাকে মাটি মানে মাকে জন্মভূমির সাথে তুলনা করে এবং তাকে সেই সম্মানটা দেয়। কিন্তু যখন সে স্ত্রী, যখন সে অন্য নারী, তখন কিন্তু দেখা যায় যে তার প্রতি সেই সম্মান বোধটা থাকে না। যে কারণে আমি মনে করি যে পরিবারে যে একজন নারীকে সব দিক দিয়ে তার প্রতি সম্মানটা দেখাতে হবে। পরিবার কিন্তু প্রথম প্রতিষ্ঠান, যেখান থেকে তারা শিখবে। যেখানে রেজা সাহেব খুব সুন্দর করে বলে গেছেন যে মেয়েটাকে আমরা শিখাই যে কেমন করে চলতে হবে, কেমন করে তোমাকে সুরক্ষা করতে হবে, এবং কেমন কি কি করবেনার উপরেই তাকে কিন্তু চলতে হয়। এটা করো না, সেটা করো না, জানালা দিয়ে তাকিও না, এইভাবে বসো না, এইভাবে চলো না, এই ধরনের কিন্তু বিধিনিষেধ প্রতিটা পদে পদে। অথচ ছেলেটাকে কিন্তু আমরা সুশিক্ষা দিচ্ছি না, যে তোমার যে বোনের প্রতি, তোমার যে মাকে সম্মান করতে হবে। বা এবং আরেকটা জিনিস হয় কি, যে আমাদের পরিবার প্রধান পুরুষ যেহেতু, তিনি কিন্তু মনে করেন যে এগুলো দায়িত্ব সব তার স্ত্রীর। ছেলে মানুষ করা, মেয়ে মানুষ করা, লেখাপড়া করানো, সবকিছু দায়িত্বটা তার দিয়ে দেয়। কাজে এখানে কিন্তু একটা জিনিস আছে, যে সেখানে কিন্তু পরিবারকে কিন্তু সেই জায়গা থেকে কাজ করতে হবে। এখানে আমি মনে করছি যে পরিবারটাকে প্রথমে আমাদের নারী বান্ধব করতে হবে। যে যেখানে পরিবারে যে সহিংসতা গুলো হচ্ছে, যে জিনিসটা তৈরি করা হচ্ছে, যে পরিবারে একজন শিশু যখন বেড়ে ওঠে, সে যখন দেখে যে তার বাবা এবং মার মধ্যে সম্মান বোধের অনেক পার্থক্য, তখন কিন্তু সেই জিনিসটা শিখে যায় যে মেয়ে মানুষ সবসময় অধস্তন হয়ে থাকবে এবং তাকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবেই বেড়ে উঠতে হবে। এবং প্রতিটা ব্যাপারেই কিন্তু নারীকে একটা দ্বিতীয় স্থানে রাখে। এই জিনিসটা কাজে এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
যে 1 নাম্বার পরিবার। তারপরে আমি যে রাস্তায় বের হব, তখনই দেখা যায় যে তখনই সে একটা মনে হয় যে সে যেন সবার ভোগের বস্তু। এবং যে যখন রাস্তায় আসবে সবাই মনে করে যে এই মেয়েকে টিজ করার জন্য এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা একটা স্বাভাবিক আনন্দ। এটাকে কিন্তু একদম পুরোপুরি মনে করে যে এইটাই যেন করতে হবে। এই জায়গাগুলোও কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে এখানে আমরা কিভাবে একটা পরিবার এবং সমাজকে আমরা নারী বান্ধব এবং নারীকে সম্মান দেওয়ার জায়গা তৈরি করতে হবে। এখানে আমি যেটা মনে করি যে সম্মান বোধটা একটা সবচেয়ে বড় জায়গা। যে আমার যদি দেখি যে আমার বাবা ও মাকে সম্মান করছেন, আমার ছেলের বউকে সম্মান করছে, এই জায়গাটা কিন্তু আমার মনে হয় খুব বেশি করে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এবং অনেক অনেক হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। আসলে আপনার সুগভীর যে চিন্তা, অর্থাৎ একটি কথা আমার ভীষণভাবে ভালো লাগলো যে সম্মান, অর্থাৎ আমরা যদি সম্মান করতে না শিখি তাহলে কিন্তু আসলে কোনো কাজই ভালোভাবে করা সম্ভব নয়। তো এই জায়গাটাতে আমি একটু আসতে চাই প্রফেসর ডক্টর রওশনা বেগম ম্যাডামের কাছে। ম্যাডাম, এই যে সম্মানের জায়গাটা, এই জায়গা কি কোনো ফ্যামিলি এডুকেশনের প্রয়োজন রয়েছে? অর্থাৎ একটি ছেলে সন্তানকে যদি আমরা পরিবার থেকে শিক্ষা দেই যে কোনো একটি মেয়ে, সে হয়তোবা তার বোন হবেন, হয়তোবা তার মায়ের বয়স হলে মায়ের সম্মান দিতে হবে। তো সেই জায়গাগুলোতে আমরা কিভাবে কাজ করতে পারি ফ্রম দ্য ভেরি বিগিনিং টু আওয়ার ফ্যামিলি? এখানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং ফ্যামিলি এডুকেশন কতটা ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, অবশ্যই পরিবারকে তো অবশ্যই সময় দিতে হবে, তাকে কাজে লাগাতে হবে। যেন ওই যে চিন্তাটা বলে গেল যে আমি যেন আমার মানে দুরকম চিন্তা না করি। মেয়ের জন্য এক ধরনের চিন্তা, ছেলের জন্য এক ধরনের চিন্তা। এটা যেন না করি। ওখান থেকে শিখে আনতে হবে যে তুমি রেসপেক্ট করা শেখো। সে তোমার বোন, সে তোমার, এবং এই বোন শুধু তোমার বোন না, ওর সঙ্গে যারা পড়ছে তাদেরকেও তোমার সম্মান করতে হবে। আমি শুধু তোমার বোনকে সম্মান করতে বলছি না, অ্যাজ এ হোল সারা পৃথিবীর নারী সমাজকে তোমার সম্মান করতে বলছি। এইটা কিন্তু তার মধ্যে জাগ্রত করতে হবে। আর এই কাজটা কিন্তু শুধু একা পরিবার করতে পারবে না। ওকে পরিবারে আমি একটা শিক্ষা দিলাম, কিন্তু সে আশেপাশে সব দেখছে যে অন্যরকম ভাবে তৈরি হচ্ছে। আমার গণমাধ্যম বলেন, আমাদের আদার্স যে ডিজিটাল যে জিনিসগুলো আসছে, সেখানেও কিন্তু এই রেসপেক্টটা নিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু আমি এখানেই দিচ্ছি শিক্ষা, কিন্তু তার হাতে যে আজকে সারা পৃথিবী চলে আসছে, সেখানে যদি সেই জিনিসটা সে না পায়, তাহলে কিন্তু শুধু পরিবার এটা দিয়ে একা পারবে না। সেজন্য এটা আপনাদেরও এগিয়ে আসতে হবে। এই যে আজকে গণমাধ্যমে কথাগুলো হচ্ছে, এটা কিন্তু সর্বজনীন সবার সামনে করতে হবে। আমি সবসময় বলি যে ধর্ষণ কথাটা যেভাবে আসছে, আমি যেন এই করে শব্দটা পুরোপুরি যেন আমাদের কানে আর না আসে, আমরা যেন আর না শুনতে পাই। এটা বন্ধ করতে হলে এই গণমাধ্যম থেকে শুরু করে প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। কারণ আমরা একা কিন্তু এই যুদ্ধে আগাতে পারবো না। আজকে স্কোয়াড যে এসছে আমাদের সঙ্গে, এই যে একটা উদ্যোগ নিয়ে এসছে, যেটা হ্যাঁ, নারী সুস্বাস্থ্যে নারীর আমরা ম্যাডাম একটু আনন্দের সাথে জানাতে চাচ্ছি যে আমাদের মাঝে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের সকলের শিক্ষাগুরু, শিক্ষকের শিক্ষক, স্বাধীনতা পদকপ্রাপ্ত আমাদের জীবন্ত কিংবদন্তি, আমাদের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি চৌধুরী স্যার আমাদের মাঝে যুক্ত হয়েছেন। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই শুভ সন্ধ্যায়। ওজিএসবি কর্তৃক আয়োজিত নতুন আয়োজন সুস্বাস্থ্যে নিরাপদে নারী ওজিএসবি, আজকের এই আনুষ্ঠানিক শুভ লগ্নে আপনার উপস্থিতি আমাদেরকে আরো বেশি উৎসাহ প্রদান করছে। স্যার, আপনার কাছেই আসতে চাই। ম্যাডামরা বলছিলেন, আমরা আসলে অধীর অপেক্ষায় ছিলাম যে কখন আপনি আসবেন। তো আপনার এই আশা আগমন আমাদেরকে আসলে অনেক ধন্য করেছে। স্যার, একটু আপনার মতামত জানতে চাই। এই যে ওজিএসবি, যেটি 1972 সালে প্রতিষ্ঠা লাভ করে তার অগ্রযাত্রা এবং অত্যন্ত স্বনাম সাথে কিন্তু কাজ করছে নারীদেরকে নিয়ে, কিন্তু একটু পরিতাপের বিষয় যে সম্মান বোধের জায়গায় আমরা কাজ করার চেষ্টা করছি, নারীরা কি সেই উপযুক্ত সম্মানটুকু পাচ্ছে? এখনো কি নারীরা ফ্রিডম ভাবে চলাফেরা করতে পারছে? এখনই কি তারা তাদের অধিকার প্রতিষ্ঠা লাভ করতে পেরেছে? এখনো কি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ভাবে তারা স্বাবলম্বী হয়েছে? তো যদি না হয়ে থাকে সেই জায়গাগুলোতে স্যার আপনার কি সুপরামর্শ থাকতে পারে? স্যার প্লিজ। এ তো সমাজ বিজ্ঞানীরা এ বিষয়ে হয়তো আরো অনেক ভালোভাবে বলতে পারে। তা আমার সরাসরি কথা হলো যে অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার নিজেদের আদায় করে নিতে হয়। আমাদের দেশে যেহেতু পুরুষ শাসিত সমাজ, নারীরা কিন্তু অনেক দিক থেকে বঞ্চিত।
শিক্ষা দীক্ষা চিকিৎসার ক্ষেত্রেও দেখা যায় যে অসুখ হলে ছেলেটাকে আগে চিকিৎসার জন্য নিয়ে আসে, মেয়েটা সেই চিকিৎসা পায় না। স্ত্রীরা তো সবচেয়ে নেগলেক্টেড, খাওয়া দাওয়ার দিক থেকে সবকিছু দিক থেকে। সুতরাং একটা মধ্যবিত্ত পরিবারে এই নারীরা কিন্তু খুবই অসহনীয় একটা অবস্থার মধ্যে আছে। তাদের সারাটা জীবন কেটে যায় সন্তানের জন্ম দেওয়া এবং তাদের লালন পালন করা। কিন্তু এটাই তো একটা মানুষের জীবনের সব লক্ষ্য হতে পারে না। তো এই যে এটা কিন্তু আমরা যে একেবারে পিছিয়ে আছি অনেক শত বছর ধরে তা না। ইউরোপেও 100 বছর আগে অবস্থা মোটামুটি এরকমই ছিল। কিন্তু সেখানে যে দুটো জিনিস হয়েছে, একটা হয়েছে যে নারীরা শিক্ষা দীক্ষা পেয়েছে, 2 নম্বর হচ্ছে যে তারা আর্থিকভাবে স্বাবলম্বী। এই আর্থিকভাবে স্বাবলম্বী জিনিসটার উপরে আমি জোর দিতে চাই। আপনি যত কিছুই বলেন না কেন অধিকার আদায় করার জন্য, একটা মানুষ যদি সারা জীবন অন্যের উপরে নির্ভরশীল থাকে, তার কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তায় অনেক বাধা। তো আমরা যেটা করেছি ওজিএসবি থেকে, আমাদের তো এক্সিকিউটিভ পাওয়ার অত বেশি নাই। আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, চেষ্টা করতে পারি আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। চিকিৎসক যারা আছেন তারা নারীদের অধিকার কিভাবে সচেতন করতে হবে, এই সমস্ত জিনিসগুলো আমরা প্রচার করছি। আমাদের তো এক্সিকিউটিভ পাওয়ার খুব বেশি নাই। কিছুটা সেবাও আমরা দেওয়ার চেষ্টা করছি আমাদের হাসপাতালের মাধ্যমে, কিন্তু সেটা তো যতটুকু দরকার 1 ভগ্নাংশ মাত্র। কিন্তু যে জিনিসটা আমাদের কাজ সেটা হলো যে মানুষকে উদ্বুদ্ধ করা এবং মেয়েরা কিভাবে এগিয়ে আসতে পারে সেই দিকে কিছুটা দিক নির্দেশনা দেওয়া। আমার মনে হয় এটাই আপনারা এই সিরিজটা শুরু করেছেন, আমার সাথে একটু কথা হয়েছে আপনাদের। আমি মনে করি এটা খুবই ভালো উদ্যোগ যে আপনারা যদি এই মানে নারীদের বিভিন্ন যে অবস্থাগুলো আছে, যে অসহায়তার মধ্যে তারা আছে, সেগুলো পয়েন্ট আউট করে কি করতে চান সেই জিনিসগুলো যদি দিক নির্দেশনা দেন, তাহলে এই জিনিসটা আরো ভালো হয়। একটা জিনিস এই যে প্রফেসর অর্চনা বললেন যে নারীদের উপরে অত্যাচার তো বেশিরভাগ পুরুষ মানুষই করে, কিন্তু কথা হলো যে পুরুষ মানুষদের যদি কনফিডেন্সে না নেওয়া হয় তাহলে কিন্তু নারীরাও এগিয়ে যেতে পারবে। তা আমার যে ধারণা যে আপনাদের প্রোগ্রামগুলো নারীদের দিকে ডিরেক্টেড থাকবে, কিন্তু তার সঙ্গে যার সহযোগী পুরুষ মানুষ আছে তাকেও কিছুটা দিক নির্দেশনা দিতে হবে যে কিভাবে এই মেয়েদের জীবনটা ভালো করা যায়, তাদের সুখ শান্তি একটু বাড়ানো যায়, বাইরের এফেক্ট থেকে, যেমন আমরা বললাম রেপ এবং ইত্যাদি অ্যাসল্ট, এই সমস্ত থেকে তাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। তবে এটা যে 100% যাবে তা না। বড় বড় অফিসে যেখানে শিক্ষিত মানুষ বসে আছে কাজ করছে, সেখানেও কিন্তু হয়রানি হচ্ছে। যৌন হয়রানি যে হচ্ছে না তা না, হচ্ছে। কিন্তু এই জিনিস তো 2 দিনে যাওয়ার কথা না, এটা কন্টিনিউয়াসলি হ্যামারিং করতে হবে। সেই জন্য আমি বলছি যে আপনাদের এই প্রোগ্রামটা খুব ভালো হবে যদি নারী যে যে জায়গায় অসহায় অবস্থায় আছে সেই জায়গাগুলো তুলে ধরা মানুষের কাছে, এবং স্বামী ওই মহিলার সঙ্গে যে পুরুষ মানুষরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করা উচিত যে কিভাবে তাদের স্ত্রী অথবা মেয়ে সন্তান আছে তাদেরকে প্রোটেকশন দিতে হবে, বা তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সুযোগ দিতে হবে, তাদেরকে শিক্ষা দীক্ষা দিতে হবে, যাতে তারা নিজেরা আর্থিকভাবে সচ্ছল। আমার মনে হয় এই প্রোগ্রামটা শুরু এইভাবেই হোক, কিন্তু আমার মনে হয় যদি সুন্দরভাবে এটাকে এগিয়ে নেওয়া যায়, এটা সমাজে নিশ্চয়ই একটা ছাপ রাখবে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান উপস্থিতি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং পরামর্শের জন্য। আমরা নিশ্চয়ই সেই লক্ষ্য নিয়েই ওজিএসবি এগিয়ে যাবে এবং এই পথ চলায় রাজ টিভি এবং স্টার ফার্মাসিউটিক্যালস নিশ্চয়ই সবসময় থাকবে এবং এখন যেমনটি আছে। স্যার আপনি আরেকটু সময় থাকবেন আমাদের সাথে, অনেক দর্শক যুক্ত হয়ে গিয়েছেন। আমি আছি। ওকে, ধন্যবাদ স্যার। আমাদের অনেক দর্শক যুক্ত আছেন, শুরুতেই বলে দিয়েছিলাম আমাদের সাথে দর্শকরাও তাদের মতামত দিবে। আমরা কিছু 2-1টি উল্লেখযোগ্য প্রশ্ন আমরা নিতে চাই। যেমনটি ম্যাডাম বলছিলেন একটু আগে, যে সামিনা ম্যাডাম বলছিলেন, রওশনারা ম্যাডাম বলছিলেন যে সব জায়গায় কেন যেন একটি অনীহা, যে ভালো মাছটি হলে ওই প্রথম যে গুরুত্বপূর্ণ অংশটি কিন্তু ছেলেকে দেওয়া হচ্ছে। আবার সন্তান জন্মদানের সময় সবচেয়ে নিকৃষ্ট জায়গায়
আতুর ঘরটি স্থাপন করা হচ্ছে। এটা কেন হচ্ছে? এটা কি আসলে মনস্তাত্ত্বিক সমস্যা নাকি অর্থনৈতিক সমস্যা? সেটাও কিন্তু আসলে মনোবিজ্ঞানীরা ভালো বলতে পারবে, যেমনটি আপনি বলছিলেন। ঠিক তেমনি ভাবে আমাদের একজন দর্শকও কিন্তু এই অনুভূতির কথা জানিয়েছেন, সুমন বিশ্বাস। তিনি লিখেছেন, একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটির উত্তরটা প্রদান করবেন প্রফেসর ডাক্তার সালেহা বেগম চৌধুরী। ম্যাডাম, আমাদের গ্রামে মহিলাদের ডেলিভারির সময় বাঁশের চটা দিয়ে নাড়ি কাটা হয় এখনো। এটির কি কি ক্ষতিকর দিক রয়েছে এবং এটি থেকে পরিত্রাণের উপায় কি? ম্যাডাম, এই প্রশ্নটি নিশ্চয়ই বাংলাদেশেরই একজন মানুষ, সুমন বিশ্বাস, তার নিশ্চয়ই একটি গ্রামের কথা বলেছেন। তো এই যদি হয় এই একবিংশ শতাব্দীর অবস্থা, আমরা আসলে কোন জায়গাটিতে আছি? কি বক্তব্য থাকবে অধ্যাপক ডক্টর সালেহা বেগম চৌধুরী? হ্যাঁ, আসলে এই বিংশ শতাব্দীতেও যে এখনো যদি আমাদের এরকম অবস্থা হয়, এটা অবশ্যই আমাদের তো আমরা বলবো আমরা আমাদের দেশের মানুষদেরকে আসলে সব লেভেলে আমরা আসলে এখনো সচেতন করতে পারিনি। এটা আমাদের অবশ্যই দুর্বলতা বলবো বা অক্ষমতা বলবো। যদিও আমাদের আমরা আসলে রসনাপা যেমন বলেছিলেন, যে স্যারও বলেছেন, আপাও বলেছেন, আসলে আমাদের সচেতনতার কোনো বিকল্প নাই। তো সেই সচেতনতাটা আসলে আমরা যেমন এই যে মিডিয়ার মাধ্যমে যেমন এমন করছি, এর মধ্যে আরেকটা হলো আমার সবসময় যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো শিক্ষা দীক্ষার কথা যেটা বলেছেন, এডুকেশন বলেছেন। তো আমরা আসলে আমাদের এই প্রাইমারি লেভেলে আমাদের যদি স্বাস্থ্য সম্পর্কে, নারী স্বাস্থ্য সম্পর্কে অথবা স্বাস্থ্য সম্পর্কীয় বিষয়গুলো আমরা যদি প্রথম থেকে, আমরা যদি আমাদের প্রাইমারি লেভেল থেকে আমরা আমাদের বইতে সন্নিবেশিত করি এবং আমরা যদি প্রথম থেকে জানতে পারি, যেমন দেখা যায় যে পরিবারে যদি একটা মেয়ে শিক্ষিত থাকে, তাহলে তার কিন্তু সে স্বাস্থ্য সম্পর্ক সচেতন থাকে, তার অধিকার সম্পর্ক সচেতন থাকে, অথবা তার এই যে স্বাস্থ্য বিষয়ক যে আমাদের আমরা বলবো যে মানে ইন্ডিকেটর যেটা বলি আর কি আমরা, সেগুলো সম্পর্কে সে সচেতন থাকে। সুতরাং এই জায়গায় আমাদের একটা করতে হবে। আর আমরা সোসাইটির পক্ষ থেকে আমরা সবসময় আসলে এই অনুষ্ঠানগুলো করছি। আজকের যে এই অনুষ্ঠান স্যার খুবই সুন্দর করে বলেছেন যে আমরা আসলে বেসিক কথাগুলা, যে স্বাস্থ্য সম্পর্কে, এগুলো সম্পর্কে আমাদের সব মানুষকে জানাতে হবে এবং সেই জানানোর জন্য আমাদের সোসাইটি তো বটেই, অন্যান্য সোসাইটি সবগুলোকে একসাথে কাজ করতে হবে। যে আমরা আমাদের কাছে যেমন অনেক রুগীরা আসে, তার আত্মীয় স্বজন একসাথে আসে, সেই জায়গাতেও আমরা একটা কাউন্সিলিং এর ব্যবস্থা করতে পারি, একটা এডুকেশন দেওয়ার চেষ্টা থাকতে পারে, বা এটা আমরা ইনক্লুড করে নিতে পারি, ওই জায়গাটাও হতে পারে। তো আমি আসলে বলবো যে ক্ষতিকর দিক তো আছেই, এবং আমরা সবাই জানি যে একটা ইনফেকশন সেপসিস, একটা বাচ্চার যদি আমরা যে প্রবলেমগুলো, সমস্যাগুলো দেখি, সেটা হলো জন্মের পরে তার শ্বাস না নেওয়া, সবচেয়ে বড় আরেকটা প্রবলেম যেটা, সেটা ইনফেকশন হওয়া। সুতরাং যেটাকে সেপসিস বলি, এবং সেই সেপসিস কিন্তু সেপসিসে অনেক বাচ্চা, আমাদের নিওনেটাল মর্টালিটির একটা প্রধান কারণ, অনেকগুলা কারণের মধ্যে একটা প্রধান কারণ। তো সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই আমাদেরকে সবাইকে সচেতন করতে হবে, এবং সেটা আমরা সম্মিলিত চেষ্টার মাধ্যমেই হবে, এবং পরিবার বলেন, সমাজ বলেন, এবং নিশ্চয়ই এই জায়গাগুলোতে সোসাইটি ওজিএসবি কাজ করছে এবং এটির আরো প্রচার প্রসারণে আসবে বলে আমরা বিশ্বাস করি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন এবং প্রশ্নটি করেছেন প্রফেসর ডাক্তার সামিনা চৌধুরী ম্যাডামকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছেন। তিনি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, সুইটি আক্তার। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওজিএসবি নতুন আয়োজন দেখে ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে সুন্দর একটি অনুষ্ঠানের স্পন্সরশিপ করার জন্য, এবং পাশাপাশি রাজ টিভিকে ধন্যবাদ। একটি প্রশ্ন ছিল ম্যাডাম, আর সেটি হচ্ছে যেহেতু এখন ব্যথামুক্ত নরমাল ডেলিভারি একটি ট্রেন্ড চালু হয়েছে, পেরিফেরিতে এই ব্যবস্থা এখনো হয়নি, ওজিএসবি কিভাবে ব্যথামুক্ত নরমাল ডেলিভারি ব্যবস্থা করতে পারে? খুব ভালো একটা প্রশ্ন, কিন্তু ব্যথামুক্ত যে কথাটা তুমি বলেছো, যে এটা অবশ্যই ব্যথামুক্ত ডেলিভারি হওয়া উচিত। এখন কথা হলো যে দুটো ব্যাপার আছে ব্যথামুক্ত হওয়ার জন্য, কিন্তু কতগুলো আছে যে আমরা বলি ফার্মাকোলজিক্যাল, আর কতগুলো নন ফার্মাকোলজিক্যাল, যেগুলো যেমন কিছু মেসেজ আছে, কিছু মানে থেরাপি আছে, যেগুলো দিলে রোগী অতটা ব্যথা হয় না। আবার একটা আছে যে ন্যাচারাল বার্থ, যেটা এখন তো মানে সারা পৃথিবী আবার ফিরে যেতে চাচ্ছে যে বার্থটা ন্যাচারাল হবে, এবং সেখানে অনেকেই মনে করে যে একটু পেইন সহ্য করা
সেটাও কিন্তু এটাও স্বাভাবিক, ন্যাচারাল বার্থেরই একটা পার্ট। তারপরেও কিন্তু যে সে যদি মানসিকভাবে প্রথম থেকে প্রস্তুত থাকে যে আমাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আমার ব্যথা হবে এবং বাচ্চা হয়ে যাবে, এইভাবে কিন্তু যদি মানসিক প্রস্তুতি থাকে তাহলে কিন্তু এতটা ব্যথা হয় না। তার কারণ ব্যথার একটা থ্রেশহোল্ড লেভেল আছে, চিন্তা ভাবনার সাথেও সেটা সম্পর্কযুক্ত। আর এরপরে কিছু যেগুলো আছে যে ড্রাগ ছাড়াই, ওষুধপত্র ছাড়াই কিন্তু কিছু মানে চেষ্টা করা হয় যে তাতে কিন্তু এতটা ব্যথা হয় না। আর এছাড়াও যেটা তুমি বলতে চাচ্ছ যে ব্যথা মুক্ত, যেটা আমরা এপিডুরাল অ্যানেস্থেসিয়া যেগুলো কথা বলি, সেগুলো কিন্তু এই মুহূর্তে আমি বলবো না যে এটা সবার জন্য। এটা সাধারণত দেখা যায় যে খুব মানে শহর কেন্দ্রিক কিছু জায়গায় এটা হচ্ছে এবং সেখানে আমাদের অ্যানাস্থেটিস্টের একটা সাহায্য লাগে এবং আজকাল আবার সাহায্যকারী আছে যে তাকেও সাহায্য করে, কিন্তু সেটার জন্য আমাদের সেই ধরনের প্রশিক্ষণ সেভাবে তৈরি হয়নি, যদি আমরা এপিডুরাল কথা বলি। তবে আমরা যেটা মনে করি যে আমরা প্রায় 2 বছর হলো আমি এবং রওশন আমরা কিন্তু অনেকদিন ডিজি অফিসে মানে তাদেরকে বলেছি এন্টোনক্স, যেটা অক্সিজেন এবং নাইট্রাস অক্সাইডের কম্বিনেশন, এটা কিন্তু সব জায়গায় কিন্তু দেয়া যায়। এবং এটা যেটা হয় যে যখন পেইন একটু হয় তখন যদি এটা রোগী নিজেই ইনহেল করে এবং নিজেই ইনহেল করে যখন ব্যথাটা কমে যায় ওটা ছেড়ে দেয়, এবং এইভাবে কিন্তু কয়েকবার নিলেই কিন্তু সুন্দর ব্যথামুক্ত ডেলিভারি হয়। সেটা কিন্তু করা সম্ভব। সেটার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সেভাবে এখনো অতটা আগাতে পারিনি। এছাড়াও আমরা যেটা সাধারণত ডেলিভারির সময় করে থাকি যে অনেকেই আমরা দেখেছি যে অ্যাক্টিভ ফেজে যখন আসে, খুব ব্যথা হয়, সেই সময় আমরা কিছু কাউন্সিলিং এর কথা বলি, কিছু এক্সারসাইজ আছে সেগুলো দেই এবং কিছু বল আছে সেগুলোর উপরে বসে। এগুলো কিছু কিছু আছে যে তাতে কিন্তু দেখা যায় যে এতটা ব্যথা হয় না এবং স্বাভাবিকভাবেই ডেলিভারি হয়ে যায়। এবং আমি মনে করি যে সেই জায়গা থেকে যে আমাদের যে সবাইকেই যে ব্যথা মুক্ত করার, যেটা আমি বললাম যে নন ফার্মাকোলজিক্যাল যেটা, সেটা সবার জন্যই। আর যেটা আমরা ফার্মাকোলজিক্যাল যে কিছু যে ওষুধপত্র দিয়ে করা, সেগুলো আমাদেরকে সবার জন্যই করতে হবে সেটা না। যেখানে আমাদের মনে হয় যে তার জন্য প্রয়োজন খুব বেশি, অনেকেরই ব্যথার থ্রেশহোল্ডটা এমনই যে সে সহ্য করতে পারছে না, সেই সব জায়গায় আমার মনে হয় যে তাদেরকে আমরা এপিডুরাল বা আরো কিছু পদ্ধতি আছে সেগুলো দিয়ে আমরা করতে পারি। তো আমি অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। নিশ্চয়ই এই কথাগুলো আমাদের দর্শকদের জানা উচিত ছিল যে সবার ক্ষেত্রেই যে ব্যথামুক্ত ডেলিভারি সম্ভব নয় এবং সেটি সুনির্দিষ্ট কিছু ইন্ডিকেশন রয়েছে, সুনির্দিষ্ট কিছু থেরাপি রয়েছে, সেটা বিশেষজ্ঞ চিকিৎসক এবং অ্যানেস্থেসিওলজিস্ট একটি টিম ওয়ার্কের মাধ্যমে সেটি সম্ভব। এবং আমার মনে হয় যে এই কাজটি আরো ধীরে ধীরে পেরিফেরি লেভেলেও হয়তো বা ভবিষ্যতে এটি সম্প্রসারিত হবে বলে আমরা বিশ্বাস করছি এবং ওজিএসবি নিশ্চয়ই এখানে একটি অগ্রণী ভূমিকা রাখবে। আমরা আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিতে চাই। আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হয়েছেন মোহাম্মদ ফয়সাল শেখ এবং প্রশ্নটি করেছেন আমাদের সবার শ্রদ্ধাভাজন অধ্যাপক ডাক্তার টি এ চৌধুরী স্যারের কাছে। স্যার, বন্ধ্যাত্ব একটি বার্নিং ইস্যু। এখানে মেল ইনফার্টিলিটি, ফিমেল ইনফার্টিলিটি দুটিই রয়েছে, কিন্তু সমাজে যদি কোনো পরিবারের সন্তান না হয়, এই একচেটিয়া অপবাদটি যায় নারীদের ক্ষেত্রে। সেক্ষেত্রে কি করণীয় আছে? সংগঠন হিসেবে ওজিএসবি এই জায়গাটাতে কিভাবে ভূমিকা রাখতে পারে? আচ্ছা, এটা আমাদের দেশের জন্য কিন্তু খুব নতুন না। আজকে থেকে 50-60 বছর আগে যদি আমরা যাই, ইউরোপের দিকে তাকাই অথবা নর্থ আমেরিকার দিকে, সেখানেও কিন্তু প্রধানত মেয়েদেরকে দোষারোপ করা হতো বন্ধ্যাত্বের জন্য। এটা গত 50 বছর ধরে আমরা যখন দেখছি যে পুরুষ মানুষরাও আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বন্ধ্যাত্বের জন্য বেশ কিছুটা দায়ী, এবং তখন পুরুষ মানুষদের আগে কিন্তু ইনভেস্টিগেশন করাই হতো না, করলে তারা এটা একটাকে অপমান বলে মনে করত। সেই জন্য দোষ পুরাটাই নারীর উপরে চাপিয়ে দেওয়া হতো। আমরা এমনও দেখেছি যে একজন পুরুষ মানুষ তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা একেবারেই নাই,
সে কিন্তু একটার পর একটা বিয়ে করে যাচ্ছে, কিন্তু দোষ কিন্তু তার, যাদের বিয়ে করছে তাদের না, তাদের জীবনটাকেও সে নষ্ট করছে। তবে আমরা যখন প্র্যাকটিস প্রথম দিকে শুরু করি, তখন যদি কোনো ছেলের কোনো দোষ পাওয়া যেত, সে তো সেটা একসেপ্ট করতে চাইতো না, তার বাপ মা আরও চাইতো না। আমার ছেলে ভালো আছে, আমার ছেলের কোনো দোষ নেই। এই জিনিসগুলো দূর করতে আমাদের বেশ 2-3 ডিকেড সময় লেগে গেছে। এখন কিন্তু একটা মজার ব্যাপার, আমি দেখি যে যখন আমাদের কাছে রুগী আসে, জিজ্ঞেস করি যে স্বামীর কোনো ইনভেস্টিগেশন করা হয়েছে কিনা, টেস্ট, দেখা যায় অলমোস্ট 90% হাজবেন্ডের রিপোর্ট নিয়ে আসে। এটা একটা আমূল পরিবর্তন। এখন পুরুষ মানুষরাও বুঝতে শিখেছে যে তারাও বন্ধ্যাত্বের জন্য দায়ী হতে পারে, খালি তার স্ত্রী না। এই পরিবর্তনটা যে আমরা আনতে পেরেছি, আমার মনে হয় এটা একটা বিরাট পরিবর্তন। মানুষ একসেপ্ট করে নিয়েছে যে পুরুষ মানুষ এবং মহিলা উভয়ের জন্যই বন্ধ্যাত্ব হতে পারে। অ্যাকচুয়ালি আমরা মোটামুটি অ্যাভারেজ হিসাব করি 50-50, 50 পুরুষ মানুষ, 50% ওয়াইফ, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি রেসপন্সিবল। আমার মনে হয় এই মেসেজটা মোটামুটি সবাই পেয়ে গেছে যে স্বামীর এবং স্ত্রী দুজনেরই দোষে সন্তান নাও হতে পারে। এখন আমাদের চিকিৎসা অনেকটা ভালো হয়ে গেছে, আমরা অন্ধকারে চিকিৎসা করি না। স্বামীর দোষ থাকলে স্বামীকে চিকিৎসা করি, স্ত্রীর দোষ থাকলে স্ত্রীকে চিকিৎসা করি। তবে ওই ট্র্যাডিশন তো থেকে যায়, কারণ এই মেয়েরা প্রথমেই বন্ধ্যাত্বের জন্য কার কাছে যায়? ইউরোলজিস্টের কাছে যায় না, যায় গাইনোকোলজিস্টের কাছে। এর একটা ইনডিরেক্ট ইমপ্লিকেশন হলো যে মহিলার হয়তো অসুখ, কিন্তু আসলে এখন তো ভালোভাবে প্রতীয়মান হয়েছে এবং সবাই মোটামুটি জেনে গেছে যে হাজবেন্ড ওয়াইফ দুজনেরই ইনভেস্টিগেশন এবং চিকিৎসা করা উচিত। তাতে আমাদের চিকিৎসা অনেক ভালো হচ্ছে। এখন আমরা স্ট্রিমলাইন পিন পয়েন্টেড চিকিৎসা করছি, যার দোষ তাকে চিকিৎসা করছি এবং দোষারোপটাও অনেকটা কমে আসছে। আমার মনে হয় এই ট্রেন্ডটা চলবে এবং আলটিমেটলি সবাই বুঝতে পারবে যে হাজবেন্ড ওয়াইফ যে কেউ দোষে সন্তান না হতে। নিশ্চয়ই আমরা ঠিক সেরকমটাই প্রত্যাশা করি যে যখন দোষটাকে আসলে নিজের বলেও স্বীকার করে নিবে, এই মনোভাব যাতে আমাদের মধ্যে সৃষ্টি হয়। এবং দোষ বলতে কি এখানে আসলে কারণগুলো, এটি আসলে কারো দোষই না, এটি একটি ফিজিওলজিক্যাল ব্যাপার, এটা কিছু প্যাথোলজিক্যাল ব্যাপার থাকতে পারে, এটাকে কারাপশন, এটা চিন্তা না করে আসলে রাইট। আমরা আর একটি প্রশ্ন নিব, যদিও আমাদের সময় এক্সিড হয়ে গিয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আজকের অনুষ্ঠানটি এত বেশি প্রাণবন্ত হচ্ছে এবং সব বরেণ্য চিকিৎসকদের উপস্থিতিতে এরকম নতুন একটি আয়োজনে আমাদের দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটাও আমরা আশাব্যঞ্জক এবং তারা অনেক প্রশ্ন রাখছে। আমি 2-1টি প্রশ্ন নিতে চাই। আরো একটি প্রশ্ন আমার কাছে খুব ভালো লাগলো এবং প্রশ্নটি করেছেন প্রফেসর রওশনারা ম্যাডামের কাছে। ম্যাডাম প্রশ্নের উত্তরটি দিবেন। যে ম্যাডাম প্রশ্নটি করেছেন হচ্ছে তিনা আক্তার। তিনি ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। তিনা আক্তার লিখেছেন, ম্যাডাম আসসালামু আলাইকুম, অনেক সুন্দর লাগছে অনুষ্ঠানটি। আমার একটি প্রশ্ন ছিল, আর সেটি হচ্ছে যে তথ্য প্রযুক্তির এই যুগে মাতৃমৃত্যুর হার কমেছে এবং এটি নিশ্চয়ই একটি আশাব্যঞ্জক, কিন্তু নর্মাল ডেলিভারির সংখ্যাটা কমে গিয়েছে, সিজারিয়ান সেকশনের মাত্রাটা বেড়ে গিয়েছে। তো কিভাবে নর্মাল ডেলিভারিটাকে আরো বেশি এনকারেজ করা সম্ভব? হ্যাঁ, এটা আসলে একটা পরিসংখ্যান দেখানো হচ্ছে, আমি স্বীকার করি সবখানে, সেটা কিন্তু সবার মিলে সেটা। আজকাল কিন্তু পেশেন্টরাও গ্রামে গঞ্জে, আমি যাই গ্রামে গঞ্জেও কিন্তু দেখি, তারাও নিয়ে আসেন কথাটা যে আমি কিন্তু নর্মাল চাই না। এইটা একটা মানসিক দিক তাতে পরিবর্তন হয়েছে। আমার বডি, আমার রাইট আছে, আমি 1-2টাই বাচ্চা নিব, আমার বেশি বাচ্চার দরকার নেই, আমি কিন্তু নর্মালি চাচ্ছি না। এটা কিন্তু আমরা সার্বজনীন একটা পরিবর্তন, সারা পৃথিবীতে গ্লোবালি এটা চেঞ্জ হয়েছে। এটা যে শুধু বাংলাদেশে হচ্ছে সেটা কিন্তু না। এবং এই ধারাটাকে আমরা মনে করছি যেটা যেরকম আমরা যেটা লাগবে, সেটা যার সিজার লাগবে তাকে তো সিজার করতেই হবে। আমরা যেন এমন কোনো কথা না বলি যেটা হয়তো লাগবে সেটাকে বন্ধ, ওই কথা বলতে গিয়ে না করি, সে মায়ের জীবনটাকে রক্ষা করার জন্য সিজারটা করা। কিন্তু যেখানে নাকি মনে করি যে অনেকে মনে করেন যেটা লাগতো না তারপরে করা হচ্ছে, সেখানে কিন্তু দুই পক্ষেরই কিছু থাকে। অনেক সময় রোগীরাও খুব বেশি তারা রিস্ক নিতে চান না, আমরাই যাবো না, আমি এটা করবো না। অনেক সময় আমাদের ডাক্তাররা হয়তো সেটা বিভিন্ন জায়গায় হয় যে যেসব ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে বা বিভিন্ন ক্লিনিকে হয়তো ডাক্তার অতক্ষণ সময় দিতে পারেন না বা থাকেন না, বা ডাক্তার ডেলিভারি মধ্যে থাকতে চান না। সেখানে আমরা চাই, যে জন্য আমরা কিন্তু চিন্তা করছি যে আজকে নর্মাল ডেলিভারির জন্য আমরা কিন্তু
সবসময় যে ডাক্তারেরই প্রয়োজন হবে সেটা কিন্তু না। আমরা চাচ্ছি মিডওয়াইফরা ডেলিভারি করাবে এবং আমাদের সবারই মানসিক পরিবর্তন দরকার যে হ্যাঁ, আমি নরমাল ডেলিভারি চাই, ডাক্তারের পরামর্শে আমি মিডওয়াইফকে দিয়েই করাবো এবং সেই জন্যই গ্রামে গঞ্জে সর্বত্র আমরা চাচ্ছি যে একটা ভালো লেবার রুম হোক এবং এইটাও আমরা গণমাধ্যমে যেন বলতে পারি যে আপনারা প্রয়োজন না হলে যেন যাবেন না, অযথা চাপাচাপি করবেন। হঠাৎ করে যদি এখন তিনি খুব চাপ দিচ্ছেন যে নরমালি আমি চাচ্ছি না, হয়তো জোর সে ডাক্তার খুব চেষ্টা করলেন, পরবর্তীকালে বাচ্চার কোনো অসুবিধা হলে তখন কিন্তু সেখানে ডাক্তারের কোনো আমাদের লিগাল কোনো প্রোটেকশন নাই, সেখানে কিন্তু মারামারি হচ্ছে, ক্লিনিক ভাঙচুর হচ্ছে, ডাক্তারকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এবং কিছুদিন আগে খুলনা একজন ডাক্তারকে মেরেই ফেলা হলো। কাজে এ ধরনের ঘটনা ঘটছে, সেই জন্যই অনেকে কিন্তু আজকে নিজের জীবনে ঝুঁকি নিয়েও কিছু করতে চান না। আবার রোগীরাও খুব চাপ দিচ্ছেন, সেখানে তাদের একটা মানসিক পরিবর্তন আনতে হবে। শুধু যখন তিনি পরীক্ষা করাচ্ছেন তখন থেকে তাকে মানসিক একটা চিন্তা নিতে হবে যে হ্যাঁ, আমি কিন্তু আমার শারীরিক মানসিকভাবে আমি আমি হচ্ছে যে আমি আমার যদি কোনো প্রয়োজন না লাগে আমি অযথা কারো উপরে চাপ সৃষ্টি করবো না যে আমি নর্মাল ডেলিভারি চাই না। আমি মনে মনে বাবা আমার শারীরিকভাবে ব্যায়াম করে হোক, যেভাবে হোক, ডাক্তারের পরামর্শ নিয়ে আমি শরীরটাকে ঠিক রাখবো এবং চেষ্টা করবো ডাক্তারকে সহায়তা করতে যেন আমি নর্মাল ডেলিভারি চাই। যে এটা কিন্তু গ্লোবালিও হয়েছে, সারা পৃথিবী জুড়ে আমাদের দেশেও হচ্ছে, আমি একদম অস্বীকার করছি না। কিন্তু আমরা চাই যে সিজার কিন্তু একটা পদ্ধতি, আমার মায়ের জীবন রক্ষা করার জন্য একটা পদ্ধতি, সেই পদ্ধতিটা আমরা অবশ্যই রাখতে চাই, সিজার থাকবে, কিন্তু সেখানে যেন অপ্রয়োজনীয় না হয় সেটা যদি আমরা খেয়াল রাখবো। সেই জায়গাটাতে সবাই মিলেই, আমার যে যিনি রোগী তিনিও বলবেন, ডাক্তারও চেষ্টা করবেন, সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে আমরা নিশ্চয়ই এটা থেকে উদ্ধার পেতে পারবো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ভোট অফ থ্যাঙ্কস প্রদান করার জন্য অন বিহাফ অফ স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকের এই যে ত্রিপাক্ষিক সমঝোতার মাধ্যমে একটি নতুন আয়োজন ওজিএসবি, সেটি হচ্ছে সুস্বাস্থ্যে নিরাপদে নারী ওজিএসবির। এই আয়োজনের সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি মিস্টার মাহমুদুর রহমান ভুঁইয়া, জেনারেল ম্যানেজার সেলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আজকে ভোট অফ থ্যাঙ্কস প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম স্যার, সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে রাজ টিভিকে ধন্যবাদ এবং ওজিএসপি কে অবশ্যই ধন্যবাদ। ওজিএসবি ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিভ সোসাইটি। তারা এই একটা সুস্বাস্থ্য নিরাপদ নারী, একটা বাংলাদেশের নারী কমিউনিটির জন্য যে একটি সিরিজ, একটা প্রোগ্রাম এনেছেন আপনারা, তাদের জন্য আমাদের স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। আমি দুইটা কথা ম্যাডাম বলতে চাই। রচনা ম্যাডাম বলছিলেন যে স্কুল কলেজগুলিতে মেয়েদের, নারীদের জন্য সেরকম ব্যবস্থা নাই। আমি আশা করব এই প্রোগ্রামগুলির পরে অ্যাটলিস্ট, আমি স্কুল কলেজ তো পরের কথা, আমাদের সর্বোচ্চ যে শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, সেগুলিতে কি আসলে নারীদের পরিবেশ আছে? সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলি, সেই জায়গাগুলিতেও যদি আমরা আনতে পারি প্রোগ্রামগুলি পরে, সেটাও মনে হয় আমাদের একটা বড় সাকসেস হবে। দ্বিতীয় আরেকটা জিনিস ম্যাম, আমরা আমাদের সন্তানের জন্য চিন্তা করি, বোনের জন্য চিন্তা করি, মায়ের জন্য চিন্তা করি, সবার জন্য সেভাবে চিন্তা করছি না। বিভিন্ন স্যার বলছিলেন, বিভিন্ন বড় বড় কোম্পানিতে একটা ছেলে যে পজিশনে যায় সেখানে কথা হয় না, কিন্তু একটা নারী ওই পজিশনে অনেক কথা হয়, অনেক কিছু আলোচনা হয়। তো এই জায়গাগুলিতে আমাদের চিন্তা ভাবনাগুলি চেঞ্জ করার জন্য যে প্রোগ্রামটা আসতে, ম্যাডাম, স্যার, আপনারা হয়তো সবাই জানেন আমাদের প্রচুর নারী কাজ করে এবং বিভিন্ন উচ্চ পজিশনে কিন্তু কাজ করছে। আমাদের আজকে ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট, উনি একজন নারী। আমাদের এখানে ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট নারী, আইএমডির ম্যানেজার আছে, টেকনিক্যাল সার্ভিস, কয়েকটা বড় বড় পজিশনে কিন্তু আমাদের কয়েকজন নারী আছে যারা খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে এবং আমাদের কেউ এই স্কয়ারের মতো কোম্পানিতে তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং ভালো মতো কাজ করে যাচ্ছে। তো আমরা সবসময় স্কয়ার নারীদেরকে এই পজিশন গুলিতে এবং বিভিন্নভাবে নারীদেরকে কিভাবে এম্পাওয়ার্ড করা যায় সেই চিন্তাগুলি করি। আমার আবারও ধন্যবাদ স্যার, আপনাদের, ম্যাডাম, সবাইকে যে ওজিএসবি এত সুন্দর একটা প্রোগ্রাম চালু করার জন্য। আমরা স্কয়ার আপনাদের সাথে আছি এবং আমরা খুবই গর্ববোধ করব যে এই প্রোগ্রামটার মাঝে যদি আমাদের বাংলাদেশের সকল নারীদের কিছু হলেও যদি উপকার হয়, সেটা আমাদের এই প্রোগ্রামের সার্থকতা হবে। ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি ফ্লোরটা ওপেন রাখতে চাই আমাদের স্যার ম্যাডামদের উদ্দেশ্যে। আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট প্রশ্ন প্রফেসর টি এ চৌধুরী স্যারের কাছে থাকে, এই সুযোগটা নিশ্চয়ই আপনারা হাতছাড়া করবেন না। আমি সবার জন্য ফ্লোরটা উন্মুক্ত করছি।
সামিনা ম্যাম, আপনার যদি কোনো কিছু সুনির্দিষ্ট গাইডলাইন জানার থাকে টিএ চৌধুরী স্যারের কাছ থেকে এই অনুষ্ঠানটাকে কিভাবে রান করবেন, আপনি প্রশ্ন করতে পারবেন। জি, এক নম্বরে আমি রাজ টিভি এবং স্কয়ার ফার্মাকে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। এবং আমি একটু স্যারকে যেহেতু বলতে বললেন, আমি বলবো যে স্যার, এখানে আসলে আমাদের নামকরণটা যে নারী স্বাস্থ্য এবং নিরাপদে নারী, তার মানে এখানে কিন্তু আমরা শুধু শারীরিক এবং মানসিক স্বাস্থ্যই আমরা দেখছি না, যেটা ভায়োলেন্স মানে জেন্ডার বেস ভায়োলেন্স, সেটাকেও আমরা একটু সামনে নিয়ে আসতে চাচ্ছি। তো এইটা আমরা কিভাবে এই প্রোগ্রামটা, যেহেতু একটা প্রতি রবিবার ইনশাল্লাহ 7টার সময় হবে, তো কিভাবে আমরা প্রোগ্রামটা সাজালে আমরা এটাকে গতিশীল করতে পারবো এবং সবার কাছে গ্রহণযোগ্য করতে পারবো? আসলে যেটা হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো অনেক সময় আগে থেকে পুরোপুরি প্ল্যান প্রোগ্রাম করে হয় না। মানে প্রোগ্রাম হতে হতে আস্তে আস্তে আমরা বুঝি যে কোন দিকে মানুষের জানার আগ্রহ বেশি, ওই শেষের দিকে প্রশ্নোত্তর অথবা কি ধরনের প্রশ্ন আছে। তো প্রোগ্রামটা আস্তে আস্তে হবে। তবে আমি যেটা তোমার সঙ্গে একমত যে আমাদের এই আলোচনাটা খালি গর্ভাবস্থার উপরেই সীমাবদ্ধ রাখলে চলবে না। মানে এমন একটা ভাব যে মেয়েদের জন্মই হয়েছে সন্তান ধারণ করার জন্য, সন্তান লালন পালন করার জন্য। তাদের যে একটা মানুষ, তাদের নিজস্ব আরাম আয়ের, তাদের শখ, এই সমস্ত জিনিসগুলোকে আমরা খুব একটা তোয়াক্কা করি না। আমার মনে হয় আমরা এই প্রোগ্রামটাকে এমন ভাবে ফোকাস করব যাতে মহিলাদের সার্বিক জীবন ধারণের যে সমস্ত ধাপ আছে প্রত্যেকটাকে আমরা মোটামুটি কাভার করতে পারি। প্রত্যেকটা পর্যায়ে কিছু কিছু ডিমান্ড আছে, কিছু অজ্ঞতা এখনো আছে, কিছু আছে যে জিনিসগুলো করলে হয়তো তার সামাজিক এবং মানসিক দিক থেকে তার হয়তো পরিবারে আরো একটু শান্তি আসবে। এই ধরনের কাজগুলো আমার মনে হয় আমাদের করতে হবে। আমার প্রথম কথাই হলো যে আমরা এই প্রোগ্রামটা খালি সন্তান ধারণ এবং তার কমপ্লিকেশনের উপরে কনফাইন করব না। মেয়েদের সার্বিক জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করলে বোধহয় এটা আরো অ্যাকসেপ্টেবল হবে। ধন্যবাদ। সালেহা ম্যাডাম, আপনার যদি কোনো প্রশ্ন থাকে। সালেহা ম্যাডাম প্লিজ, মাইকটা একটু আনমিউট করতে হবে। ম্যাডাম মাইক আনমিউট। আসলে আমরা সবাই জানি যে সামাজিক ভাবে হোক, যেভাবেই হোক, আমরা নৈতিকভাবে আমরা কিন্তু অনেক বেশি নৈতিকতার কাছ থেকে অনেক দূর সরে গেছি সবাই। তো আমাদের যে নারীদের যে বিরুদ্ধে যে সহিংসতা, এটার প্রধান কারণ আমি বলবো যে আমাদের নৈতিকতার যে একটা স্কলার। তো এই সামাজিক এই ব্যাধিটাকে আসলে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি বা আমরা কিভাবে এর উত্তরণ ঘটাতে পারি, কোন কোন আঙ্গিকে আমরা যদি প্রচেষ্টা চালাই আমরা সফল হব, স্যারের কাছ থেকে ওখান থেকে একটু দিক নির্দেশনা চাই। আসলে হচ্ছে কি, আমি তো বলছি যে মানে এক কথায় যেটা আমি বলছি যে মেয়েদের জীবন এবং জীবিকার জন্য তারা আজকাল খালি ঘরের মধ্যে থাকছে না, বাইরেও তাদের যেতে হচ্ছে। অনেক সময় কিছুটা কনফ্লিক্ট হচ্ছে আয় নিয়ে, কে বেশি আয় করে, কে কম আয় করে ইত্যাদি। কিন্তু আসলে উদ্দেশ্য হলো দুজনের যে সংসার সুখ শান্তিতে থাকুক, ছেলে মেয়েগুলো শান্তিতে অভাবের তাড়নায় না গিয়ে আর সুন্দরভাবে বেড়ে উঠুক সমাজের সুস্থ নাগরিক হিসাবে। তো সেই হিসাবে আমি বলবো যে 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 পরিস্থিতিতে মেয়েদের সমস্যা হয় সেগুলো সবগুলোই বোধহয় আস্তে আস্তে কিছু কিছু আমরা আলাপ করতে পারি। বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, পড়াশোনা করতে যাচ্ছে, সেখানে কি অসুবিধা তারা ফেস করছে। চাকরিতে যাচ্ছে, এক অফিসে বসে পুরুষ মহিলা একসঙ্গে কাজ করছে, সেখানে কি অসুবিধাগুলো হচ্ছে। এই জিনিসগুলো যদি আমরা আলাদাভাবে ফোকাস করি তাহলে বোধহয় আমার মনে হয় বাইরের যে মহিলাদের প্রতি যে ধরনের অবিচার করা হয় সেগুলো হয়তো আস্তে আস্তে কমে আসবে। অসভ্য উক্তি করা, অসভ্য ব্যবহার করা, সেই জিনিসগুলো বোধহয় আস্তে আস্তে অনেকটা কমে আসবে। আমার মনে হয় মানুষ নারীকে
পুরুষ মানুষকে নারীকে দেখতে হবে যে তাদের একজন ইকুয়াল পার্টনার হিসেবে। তো সেটা চেঞ্জটা খুব অল্প দিনে আসে না, এই চেঞ্জ আস্তে আস্তে আসবে, অনেক পরিবর্তন করতে হবে, কন্টিনিউয়াস হ্যামারিং করতে হবে। আমি আশাবাদী অনেক উন্নতি হয়েছে, ভবিষ্যতে উন্নতি আরো হবে। ধন্যবাদ। প্রফেসর রওশনা ম্যাডামের যদি কোনো প্রশ্ন থাকে, ম্যাডাম। প্রশ্ন না, ঠিক আমি রাজ টিভিকে ধন্যবাদ, স্কোয়ারকে ধন্যবাদ, এবং আমি মনে করি যে আসলে যেটা স্যার বলতেছিলেন, আমি আমার বক্তব্যের প্রথমে বলেছিলাম আসলে জীবনটা কিন্তু শুরু হয় করে শৈশব থেকে, জন্মের পর থেকেই, তারপরে তার শৈশব যায়, এবং আমরা বলছি অ্যাডোলেসেন্স হেলথ নিয়েও কাজ করি, সেইটা নিয়েও আসবে যে ওর জীবনটা কেমন হবে, এই আলোচনার মধ্যে সেটাও হবে, তার রিপ্রোডাক্টিভ লাইফ নিয়েও কেমন হবে, তার কেমন করে সে চলবে, তারপরে তার আমি বলেছিলাম যে তার সন্তান জন্মদান জীবনটা মায়ের, তারপরে তার মানে প্রৌঢ়ত্বকালের জীবন, কাজে পুরো একটা মেয়ের ওম টু টম পর্যন্ত, মানে এটার মধ্যে থেকে একেবারে যাওয়া, তারপরে মৃত্যুকাল পর্যন্ত একটা নারীকে নিয়ে চিন্তা করা, সেইভাবে যেন করি আমরা। এবং এখানে শুধু আমরা কথা বলবো না, এর মধ্যে যদি আপনি ধরেন আইনজ্ঞদের, তারপরে তারা পুলিশ বিভাগের লোকজনদের নিয়ে আসেন, স্কুল টিচারদেরকে নিয়ে আসেন, তাদের সাথে পরিবারের সদস্যদেরকেও নিয়ে আসতে পারেন, এভাবে যদি আলোচনাটা হয়, যেটা আমাদের সব দিক থেকে এটা কিন্তু হবে, শুধু আমরা কথা বললাম একতরফা সেটা কিন্তু হয় না। কেন সহিংসতা হচ্ছে তার কোনো বিচার হচ্ছে কিনা, বা সেখানে তারা কিভাবে সহায়তা করতে দিতে পারেন, পুলিশ তাকে বলবে। কালকে যেমন সাইবার ক্রাইমে আমরা শুনছিলাম ডিজিটালে, তারা কিন্তু বিভিন্ন টিম তৈরি করেছে পুলিশের, তারা এই নাম্বারগুলো দিয়ে দিয়েছে, মেয়েরা যেন সঙ্গে সঙ্গে ফোন করতে পারে, তাকে যদি কেউ ডিজিটালি যদি কেউ হেনস্থা করে সেগুলো করতে পারে। তো কাজে আমরা ওদেরকেও আনতে চাই, লয়ারদেরকে নিয়ে আসতে চাই, শিক্ষকদেরও নিয়ে আসতে চাই, এবং পরিবারের সদস্যদেরকে, মাঝে মাঝে বাবা মাকে, মাঝে মাঝে শ্বশুর শাশুড়িকে, মাঝে মাঝে স্কুলের টিচারদেরকেও নিয়ে আসা দরকার, যে স্কুলটাকে যেটা বললেন মাহমুদুর রহমান সাহেব, যে আমরা ইউনিভার্সিটিতেও দেখবো, ইউনিভার্সিটি টিচারও যেন আসতে পারে, কেন ইউনিভার্সিটি পর্যায়ে যেও এমন টিচ হচ্ছে সেখানে সেই টিচিং এর জন্য যে আমি শুনলাম কালকে অনেক ছাত্রকে বরখাস্ত করেছে। আমি বললাম শুধু বরখাস্ত না, ওর মানসিক বিকৃতিটা কেন হলো সেটাও একটু দেখা দরকার, সেখানে মনস্তাত্ত্বিক লোকজনদেরকে আপনারা নিয়ে আসবেন। শুধু একতরফা আমরা বলবো আর হবে সেটা কিন্তু এই সমাজকে পরিবর্তন করলে ওইভাবে পরিবর্তনটা করানো যাবে না। যেহেতু নিরাপত্তার কথা বলছেন, সেক্ষেত্রে আমি মনে করি স্যারের সাথে আমি বলছি কলাম যে সবাইকে নিয়ে আমরা কম্বাইনলি এটা একটা আলোচনার ফোরাম করতে চাই। অনেক অনেক ধন্যবাদ। আসলে আজকের এই আলোচনা থেকে একটি সুস্পষ্ট কি বলবো যে ধারা তৈরি হয়ে গেল, এবং সুস্পষ্ট কিছু দিক নির্দেশনা আমরা পেয়ে গেলাম যে কিভাবে সাজাতে পারি আমরা নতুন এই আয়োজন সুস্বাস্থ্য নিরাপদে নারী ওজিএসবি। এবং সেখানে নিশ্চয়ই একজন সাইকোলজিস্ট থাকতে পারে, মনোবিজ্ঞানীরা থাকতে পারেন ধর্ম প্রবক্তা, কারণ তাদের কথা কিন্তু মানুষ অনেক বেশি মোটিভেটেড হয়, এবং অনেক ক্ষেত্রে যে দেখা যায় যে কিছু অপব্যাখ্যা এখানে আছে, যার কারণে কিন্তু আমাদের নারীরা পিছিয়ে রয়েছে। আমরা সেই জায়গাগুলোতেও নিয়ে নিশ্চয়ই কাজ করতে পারবো আমাদের আগামী তে। আমরা ধন্যবাদ জানাতে চাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর টি এ চৌধুরী স্যারকে। স্যার আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন, এবং আপনার উপস্থিতির কারণে আসলে আমরা অনেক বেশি উৎসাহিত হয়েছি, এবং আমাদের দর্শকদের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাত্রাটা অনেক গুণ বেড়ে গিয়েছে। আমরা ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ইশতিয়াক রেজা ভাই, তিনি আমাদের সাথে যুক্ত ছিলেন শুরুতেই, এবং তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন যে ওজিএসবি যে কোনো কার্যক্রমের সাথে প্রচার প্রচারণায় তিনি গণমাধ্যমের পূর্ণ সাপোর্ট দিবেন, এবং এটি আমরা প্রত্যাশা করি। এবং পাশাপাশি রাজ টিভি সবসময় আর ওজিএসবির সাথেই ছিল, এখনো আছে, এবং ভবিষ্যতেও থাকবে প্রচার প্রচারণা সহযোগী হিসেবে। আমরা ধন্যবাদ জানাতে চাচ্ছি আজকের অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে তাদের এই সুন্দর উপস্থিতি এবং অংশগ্রহণ, এবং সায়েন্টিফিক পার্টনার হিসেবে ওজিএসবির সাথে থাকার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্যানেল এক্সপার্ট প্রফেসর ডক্টর রওশনা বেগম ম্যাডাম, সাবেক প্রেসিডেন্ট ওজিএসবি। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর সামিনা চৌধুরী, বর্তমান প্রেসিডেন্ট ওজিএসবি। এবং আজকের এই অনুষ্ঠানটির সত্যিকার অর্থে ম্যাডামের সাথে যখন এই বিষয়টি নিয়ে কথা হয়, ম্যাডামই কিন্তু নাম থেকে শুরু করে লোগো, প্রত্যেকটা ডিজাইন, ইভেন কি থাকবে, এটার মূল উপজীব্য বিষয়টা কি হওয়া উচিত, এটা নিয়ে কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডের কাজগুলো ম্যাডামই করেছেন। এই জন্য ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্যানেল এক্সপার্ট অধ্যাপক ডক্টর সালেহা বেগম চৌধুরী, যার গতিশীল নেতৃত্বে ওজিএসবি একটি চমৎকার ভাবে কাজ করছে এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে, যার নেতৃত্বে অনেক ধরনের সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে, এবং গাইনি সোসাইটি একটি স্বনামধন্য জায়গায় কিন্তু উপনীত হয়েছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে প্যানেল এক্সপার্ট এবং আমাদের চিফ গেস্ট এবং স্পেশাল গেস্ট সবাইকে ধন্যবাদ জানানোর জন্য অন বিহাফ অফ স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মিস্টার মাহমুদুর রহমান ভুইয়া, জেনারেল ম্যানেজার সেলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং সর্বশেষ ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের অনুষ্ঠানের প্রাণ শক্তি, আমি সবসময় বলে থাকি, আমাদের প্রিয় দর্শক, যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যাদের প্রশ্ন
যাদের প্রশ্নোত্তরে অংশগ্রহণ করা এই বিষয়টি আমাদেরকে উৎসাহ জাগিয়েছে এবং আমরা প্রত্যাশা রাখবো যেহেতু এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে চলবে প্রতি রবিবার সন্ধ্যা 7টায় সম্প্রচারিত হবে রাজ টিভি থেকে। আপনারা সরাসরি এই অনুষ্ঠানটি দেখবেন এবং বেশি বেশি করে এই অনুষ্ঠানটি শেয়ার করবেন এবং আপনারাও আমাদের সাথে এই আলোচনায় সরাসরি যুক্ত হতে পারবেন, আপনাদের বিভিন্ন মতামত আমাদেরকে জানাতে পারবেন। আমরা সবার সুস্বাস্থ্য এবং নিরাপদ আগামীর ভবিষ্যৎ কল্পনা করে আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.